So welcome to the class. Yes, good evening. আজকের ক্লাসটি হচ্ছিল রিগার্ডিং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এবং we all know RBI plays an important role in Indian economy. প্রথমেই আমরা চলে যাই যে এর সাবসেকশনগুলো কি কি, আরবিআই ইন্ডিয়ান ইকোনমির উপর কি কি পলিসিগত এফেক্ট ফেলে, what is the role of and function of RBI in Indian economy, গভর্নমেন্টের কি রোল প্লে করে আরবিআই, and as a regulator and a facilitator, what are the functions and what are the credit control instruments of RBI to control money supply as well as inflation. সো আগে দুটো পার্ট আমরা যেরকম দেখি যে আরবিআই এর আমাদের সাবসেকশন গুলো কি কি পড়তে হবে আরবিআই এর নিচে, এবং কিভাবে মার্কসের ডিস্ট্রিবিউশনটা কিভাবে এই চ্যাপ্টার থেকে আসে ইন্ডিয়ান ইকোনমিতে, এই দুটো পার্ট প্রথমে আমরা আলোচনাটা সেরে ফেলি। সো প্রথম হচ্ছিল যে হোয়াট আর দ্য সাবসেকশনস অফ আরবিআই। দেখো, আরবিআই এর ফার্স্ট হচ্ছিল যে আরবিআই এর বেসিক একটা অ্যাবাউট আরবিআই যেটা আমরা বলি যে বেসিক ডিটেলস, সেই বেসিক ডিটেলস এর অ্যাবাউট আরবিআই পার্টটা আমাদের দেখে নিতে হয়। ঠিক আছে, মানে সেখান থেকে একটা পার্ট কোশ্চেন, ছোট ছোট মানে একটা দুটো অকেশনালি কোশ্চেন সেই পার্টটা থেকে আসে। বেসিক ডিটেলস কবে স্টাবলিশ হয়েছে, সাবসিডিয়ারিজ গুলো কি কি, মানে অরিজিনের হিস্ট্রিটা কি, গভর্নর্স কে ছিল, ঠিক আছে। সো এই ছোট ছোট ব্যাপার। সেকেন্ড পার্ট যেটা এই সেকশনটা থেকে ইম্পর্টেন্ট, সেকেন্ড পার্টটা হচ্ছে হলো ফাংশনস অফ আরবিআই। দিস পার্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবং ডাব্লিউবিসিএস এ এই যে ফাংশনের পার্টটা আছে, দিস ইজ দ্য লার্জেস্ট এরিয়া অফ কোশ্চেন আস্কিং ফর ডাব্লিউবিসিএস এক্সামিনেশনস। এই জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন রিগার্ডিং ফাংশনস অফ আরবিআই এইটা কিন্তু আমাদের জিজ্ঞেস করে। সো আরবিআই একটা দিকে ইজ এ রেগুলেটর অফ ইন্ডিয়ান ইকোনমিক অর ব্যাংকিং সিস্টেম, আরেকটা দিকে আরবিআই এর একটা রেসপন্সিবিলিটি আছে যেটা হচ্ছিল ফেসিলিটেটর অফ হোয়াট, টু প্রোভাইড স্টেবিলিটি টু ইন্ডিয়ান ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইনফ্লেশনারি যে রেটস আছে সেগুলোকে কন্ট্রোল করা, আমাদের কারেন্সি ভ্যালু যেটা আছে যাতে ডিভ্যালুয়েশন না হয়, ডিজায়ার্ড রেট অফ কারেন্সি ভ্যালুয়েশন সেইগুলো মেনটেন। ঠিক আছে, so there is a dual role which is played by RBI, which is one part is regulatory role, another part is facilitator or facilitating role. ঠিক আছে, সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া যে আরবিআই এর ফাংশনস নিয়ে তোমাদের ডাব্লিউবিসিএস এ এই এরিয়াটা, মানে আরবিআই থেকে যদি প্রশ্ন আসে এই ফাংশনস হচ্ছে হলো 40% ওয়েটেজ কি 35% ওয়েটেজ, এই আরবিআই এর বেসিক মানে ফাংশনস গুলো থেকেই প্রশ্নগুলো আসবে। থার্ড এরিয়া যেটা হচ্ছিল, মানে এক নম্বর গেল হচ্ছিল এইটা, দু নম্বর গেল হচ্ছিল আমাদের ফাংশনস এর পার্টটা, তিন নম্বর হচ্ছিল ক্রেডিট কন্ট্রোল ইনস্ট্রুমেন্টস। এই যে একটা রোল আরবিআই এর বললাম যে রেগুলেটরি রোল, যে আরবিআই আমাদের ইকোনমিটাকে রেগুলেট করে, সেই রেগুলেটরি রোলটা প্লে করতে গেলে আরবিআই এর হাতে কিছু টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস রয়েছে, মানে যে পলিসিগত ইনস্ট্রুমেন্টস, কিছু কিছু পলিসিস আছে যেগুলো আরবিআই নিতে পারে টু কন্ট্রোল হোয়াট, টু কন্ট্রোল ওই যে আমি বললাম যে ডিজায়ার্ড রেট অফ ইনফ্লেশন, ডিজায়ার্ড মানি সাপ্লাই ইন দ্য মার্কেট। ক্রেডিট কন্ট্রোল মানে হচ্ছিল মার্কেটে মানি সাপ্লাইটা কতখানি থাকবে। ঠিক আছে, মানি যদি বেশি সাপ্লাই হয় বেশি ক্রেডিট হবে। ঠিক আছে, মানে ইন্টারেস্ট রেটস গুলো কমবে, মানি লোকে বড় করবে বেশি, তারপরে ডিমান্ড বেড়ে যাবে। ঠিক আছে, ডিমান্ড বাড়লে যদি সাপ্লাই ম্যাচ না করাতে পারে ইট উইল রেজাল্ট ইন ইনফ্লেশন। সো এইরকম কানেকটিভ জিনিসগুলো রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো, এমএসএফ, এর মধ্যে কতগুলো জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল, এক নম্বর হচ্ছিল ব্যাংক রেটটা ইম্পর্টেন্ট, রেপো রেটটা ইম্পর্টেন্ট, রিভার্স রেপোটা ইম্পর্টেন্ট, সিআরআরটা ইম্পর্টেন্ট, এসএলআরটা ইম্পর্টেন্ট, আর এটাকে বলি আমরা ওএমও, ওপেন মার্কেট অপারেশনস। এই কটা জিনিস কিন্তু 1 2 3 4 5 6 ছটা ইনস্ট্রুমেন্টস আর কোয়াইট ক্রিটিক্যাল ফর আরবিআই।
এগুলো সবই কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস। কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ মানে হচ্ছিল, কোয়ালিটেটিভ মানে হচ্ছিল ধরে নাও কনজিউমার এডুকেশন, বা ধরে নাও যারা ব্যাংকিং ফেসিলিটি করে তাদের এডুকেশন করা, মোরাল পারসুয়েশন করা, এগুলো কোয়ালিটেটিভ টেকনিক্স, যেখানে কোনো পলিসি রেটস চেঞ্জ করে কোনো কিছু এফেক্ট করা যায় না। কোয়ান্টিটেটিভ টেকনিক্স হচ্ছিল ব্যাংক রেটটা বাড়ানো কমানো, রেপো রেটটা বাড়ানো কমানো, ক্যাশ রিজার্ভ রেশিওটা বাড়ানো কমানো। সো এই পার্টগুলো হচ্ছিল কোয়ালিটেটিভ, ঠিক আছে। সো আমরা 3 নম্বর সেকশন হচ্ছিল এই ক্রেডিট কন্ট্রোল ইনস্ট্রুমেন্টস। তুমি ধরে নিতে পারো 30% অফ ইয়োর, এই জায়গা থেকেও 40% অফ ইয়োর কোশ্চেন্স কামস ফ্রম দিস এরিয়া অলসো। মানে কোন এরিয়াটা, এই পুরো এরিয়াটা হচ্ছিল 40% অফ ইয়োর কোশ্চেন্স কামস ফ্রম দিস এরিয়াস। এইবার 3 নম্বরের পরে দেয়ার ইজ এ লাস্ট পার্ট, সেটা হচ্ছিল যে পলিসি স্ট্যান্ডস, যে আরবিআই কিছুটা দয়াময় হবে, আরবিআই কিছুটা নিউট্রাল থাকবে, আরবিআই কিছুটা টাইট মনিটারি পলিসি আনবে, এরকম কতগুলো স্টান্স আছে আরবিআই, সেগুলো পড়া। এই জায়গা থেকে একদম ডব্লিউবিসিএস প্রশ্ন করেনি এখন অব্দি। আরবিআই এর একটা পলিসি কমিটি আছে, আরবিআই যে পলিসিগুলো তৈরি করে ভারতবর্ষের জন্য, তার একটা ওয়েলকাম তার একটা কমিটি রয়েছে। সেই কমিটিটার নাম হচ্ছিল মনিটারি পলিসি কমিটি। তারা দুখানা রিপোর্ট বার করে, এমপিআর আর এফএসআর। এমপিআর হচ্ছিল মনিটারি পলিসি রিপোর্ট, আর এফএসআর হচ্ছিল ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট অফ ইন্ডিয়ান ইকোনমি। এই দুটোর থেকেও কিন্তু আজ পর্যন্ত ডব্লিউবিসিএস প্রশ্ন জিজ্ঞেস করেনি। আর আরবিআই দু রকম অ্যাক্টে ইন্টারভেন করে, একটা হচ্ছিল ডিরেক্ট অ্যাক্টস অফ আরবিআই, যেগুলো আরবিআই নিজেই সেই আইনের আওতায় পড়ে যায়, আর কিছু অ্যাক্টকে ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স করে আরবিআই। এই অ্যাক্টস গুলোর সম্বন্ধে পড়ে নিতে হয়। মেনলি এই ডিরেক্ট অ্যাক্টস গুলো একটু জেনে রাখা ভালো, কিন্তু মোস্ট ইনফরমেটিভলি এখান থেকেও ডব্লিউবিসিএস লাস্ট 25-26 ইয়ার্সে কোনো রকম প্রশ্ন করে। সো এই যে 4 নম্বর সেকশনটা, এটা অপশনাল, এটা নিজেরাও পড়ে নিতে পারো, এগুলো স্কিপও করতে পারো, সেটা ইনফরমেশনটা তোমাদের দিয়ে রাখো। সো উই হ্যাভ ফিনিশ দ্য সাবসেকশনস। যে আমাদের এই পুরোটা হচ্ছিল, আমাদের 4টে সাবসেকশন আছে, যার মধ্যে আমরা দেখলাম যে দুটো সাবসেকশন, এই ফাংশনস অফ আরবিআই আর ক্রেডিট কন্ট্রোল ইনস্ট্রুমেন্টস অফ আরবিআই, এই দুটো সাবসেকশন ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স, ঠিক আছে, যেখান থেকে 80% প্রশ্ন অফ আরবিআই কিন্তু আমরা পাই। এইবার আমরা স্ট্র্যাটেজিক পার্টে আরবিআই এর তালে আমরা সাবসেকশনস গুলো দেখে নিলাম। সেকেন্ড যেটা দেখবো, যে আরবিআই গত 10 বছরে আরবিআই পার্ট থেকে ইন্ডিয়ান ইকোনমিতে কিরকম মার্কস এসছে, ঠিক আছে, কতগুলো প্রশ্ন এসছে, সেই পার্টটা আমরা দেখে নেব। দেখো প্রিলিমসের পার্টটা আমি, দেখো আচ্ছা, এর আগে বলে দিই যে আজকে যে আমরা পড়াশোনা করব, আজকে আমরা করব এই ফাংশনস এবং বেসিক ডিটেলস অফ আরবিআই, ঠিক আছে। দুখানা ক্লাস লাগবে আরবিআইটা কমপ্লিট করতে। দিস উইল বি আওয়ার ফার্স্ট ক্লাস অ্যান্ড দিস উইল বি আওয়ার সেকেন্ড ক্লাস। দি থার্ড ক্লাস উই উইল নট টেক, দিস ইজ ফর ইয়োর সেলফ রিডিং, বা তোমরা স্কিপও করতে পারো, বাট একটু সাজেস্ট করা হয় একবার চোখ বুলিয়ে রাখো, ঠিক আছে। সো আজকের যে ক্লাসটা, সেটা আমরা এই পার্টটিতে করব, কিন্তু মার্কসের ব্যাপারে যখন যাচ্ছি, মার্কসটা দেখে নাও। আমাদের এখানে খালি মেইনসের মার্কসটাই দেয়া আছে, পরের দিন সেকেন্ড ক্লাসে আমরা প্রিলিমসের মার্কসটা দেখাবো। মেইনসে দেখো 100 নম্বরের মধ্যে, রাইট, 100 থাকে, পলিটি ইকোনমি 100 থাকবে। প্রিলিমসে গ্র্যাজুয়ালি কি করছে, প্রিলিমসে যে 25 নম্বর পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমির মধ্যে রয়েছে, এই ইন্ডিয়ান ইকোনমি থেকে কিন্তু 14 খানা কোশ্চেন জিজ্ঞেস করার ট্রেন্ড অলরেডি চলছে। আর ইন্ডিয়ান পলিটি থেকে প্রিলিমসে 11 খানা প্রশ্ন, যেটা তোমরা 2024-এ এক্সপেক্ট করতে পারো। এবং এই 14টার মধ্যে দুটো প্রশ্ন প্রিলিমসে তোমরা আরবিআই থেকে পেতে পারো। পরের দিন প্রিলিমসের মানে এভ্যালুয়েশনটা আমরা করব। ইন্ডিয়ান ইকোনমি থেকে মেইনসে তোমাদের 100 নম্বর আছে,
এন্টায়ারলি ইন্ডিয়ান ইকোনমির মধ্যে, এবং ইন্ডিয়ান ইকোনমির মধ্যে যেভাবে আমাদের নম্বরগুলো এসছে, দেখা যাক প্রিলিমসে দেখা যাক আগের বছর এসছে কিনা। না, 19 নম্বর হচ্ছিল 2023, 22 নম্বর, 13টা প্রশ্ন এসছে 2022, 11টা, 12টা, 11টা, 16টা, মানে এই যে 18 থেকে 23 অব্দি দেখছো, তুমি দেখো যে প্রশ্নের 16টা প্রশ্ন এখানে আসার পর প্রায় 11-12টা করে প্রশ্ন 4 বছর জিজ্ঞেস করেছে, তারপরে আবার 19টা প্রশ্ন, মানে এবার হয় 12টা প্রশ্ন পেতে পারো, না হয় আবার 20টা, মানে 19 থেকেও বেশি, 20-21টা প্রশ্ন এখান থেকে পেতে পারো। মানে ইয়োর রেঞ্জ ইজ ফ্রম 12 টু 20 অর 21। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও বলে দিই, তোমরা যদি সিলেবাসটা একটু খুব ভালো করে দেখো, আশা করি প্রত্যেকেই সিলেবাসটা দেখেছো, যে সিলেবাসের মধ্যে লেখা আছে ইন্ডিয়ান ইকোনমি, বেসিক প্রবলেমস অফ ইন্ডিয়ান ইকোনমি, প্লাস আরবিআইটাকে সেপারেটলি মেনশন করা আছে। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এইবার কেন এই কথাটা বললাম, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনেকগুলো ফাংশনস আছে, অনেক কিছুতে অনেক ফাংশনস আছে, যেমন এনবিএফসি তে কিছু ফাংশনস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আছে, কিছু ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে আছে, অনেক অ্যালিড ফাংশনে রিজার্ভ ব্যাংকের কিছু কিছু রোল আছে, যেগুলো আমরা এই চ্যাপ্টারটায় পড়ছি না। ঠিক আছে, তার মানে তুমি যদি অরিজিনাল, যখন আমরা ফেমা পড়বো, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট পড়বো, বা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস, ব্যালেন্স অফ পেমেন্টস পড়বো, সেই সব জায়গাতেও কিন্তু রিজার্ভ ব্যাংকের পলিসির গত রোল রয়েছে। সো রিজার্ভ ব্যাংকটা যদি সেই পলিসিগত রোলের প্রশ্নগুলো যদি তুমি এখানে ইনক্লুড করে নাও, তাহলে কিন্তু আরো 10 নম্বর রিজার্ভ ব্যাংক থেকে বেড়ে যাবে। ঠিক আছে, সো আন্ডারস্ট্যান্ডিং আরবিআই ইজ ভেরি ক্রুশিয়াল ফর আওয়ার অপারেশন, টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ফর আওয়ার সিলেবাস, অ্যান্ড ইট ইজ নট অনলি ফর ইয়োর সিলেবাস। যদি আমরা ইভেন ইউপিএসসি দেখি, তাহলেও সেম জিনিস হবে। আমরা জেনারেলি বলি যে আন্ডারস্ট্যান্ডিং আরবিআই ইজ ওয়ান একদিকে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য রেস্ট অফ ইন্ডিয়ান ইকোনমি ইজ আরেক দিকে। ঠিক আছে, মানে আরবিআই যদি তুমি খুব ভালো করে পড়ো, ইউ আর 50% ডান উইথ ইন্ডিয়ান ইকোনমি, 50% ডান উইথ ইন্ডিয়ান ইকোনমি। কারণ আরবিআই পলিসিগত যে ফান্ডাস গুলো আছে, মানি সাপ্লাইগত যে ফান্ডাস গুলো আছে, সেগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, দেন ইউ আর অলমোস্ট 50% ডান উইথ আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান ইকোনমি, নট স্কোরিং মাস কিংবা নম্বর। জাস্ট ইন্ডিয়ান ইকোনমিটাকে যদি আরবিআই অপারেশনস কে খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড করো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ভেরি ক্লোজলি। ঠিক আছে, তাহলে আমরা নম্বরগত জিনিসটাও আমরা ইয়েতে মেইনসের পার্টটা দেখে নিলাম। এবার আমরা চলে যাই আমাদের পড়াশুনোর অ্যাঙ্গেলে। হাউ টু রিড, আমাদের পড়াশুনোর অ্যাঙ্গেল প্রথমটা হচ্ছে হলো আমাদের বেসিক ডিটেলস অফ আরবিআই। এই বেসিক ডিটেলসটা দেখে নেওয়া যাক কি কি রয়েছে বেসিক ডিটেলস অফ আরবিআই তে। ঠিক আছে, হ্যাঁ বলো না, প্রশ্ন করো। হুম হুম, ঠিক আছে, ফোন করতে বলো। হ্যাঁ, ওকে, চলো। সো লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক ডিটেলস অফ আরবিআই। এক তো হচ্ছিল আরবিআই এর শর্ট ফর্ম হচ্ছিল, মানে ফুল ফর্ম হচ্ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তোমরা জানো ইন্ডিয়ান ব্যাংকিং স্ট্রাকচারটা যদি দেখো, আরবিআই ইজ দ্য অ্যাপেক্স ইনস্টিটিউশন অফ ইন্ডিয়ান ব্যাংকিং স্ট্রাকচার। অ্যাপেক্স মানে যারা পলিসি তৈরি করে, সেই ইনস্টিটিউশনস গুলোকে অ্যাপেক্স ইনস্টিটিউশন বলে। ঠিক আছে, সো আরবিআই ইজ ভারতীয় ব্যাংকিং স্ট্রাকচারের অ্যাপেক্স ইনস্টিটিউশন, দ্যাট ইজ নাম্বার ওয়ান। 4 রকম ব্যাংকস এখন হয়েছে, আজ থেকে 20 বছর আগে একরকম ব্যাংকস আমরা দেখতে পেতাম না, সেগুলো হচ্ছিল এই যে ডিজিটাল ওয়ালেট বা পেমেন্টস ব্যাংক, এখন সেগুলো রয়েছে। আগে যেগুলো ছিল এখনো আছে, কমার্শিয়াল ব্যাংকস গুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ না, না দাঁড়াও বড় করে, কমার্শিয়াল ব্যাংকস গুলো আছে, কোঅপারেটিভ ব্যাংকস গুলো আছে, ডেভেলপমেন্টাল ব্যাংকস গুলো আছে। ঠিক আছে, কমার্শিয়াল ব্যাংকস এর মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ দ্য মেইন প্লেয়ার। ঠিক আছে, লার্জেস্ট প্লেয়ার তোমরা বলতে পারো। কোঅপারেটিভ ব্যাংকস গুলো আমরা বিভিন্ন রুরাল কোঅপারেটিভ ব্যাংকস গুলো দেখতে চাই, ঠিক আছে, দেখতে পারি।
ডেভেলপমেন্টাল ব্যাংকস আছে লাইক এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের জন্য নাবার্ড রয়েছে। আবার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ব্যাংকগুলোর মধ্যে আইএফসিআই, আইডিবিআই, সিডবিজ এগুলো আমরা পাই। রিসেন্টলি পেমেন্ট ব্যাংকগুলো আমরা দেখতে পাচ্ছি, যেরকম গুগল পে, পেটিএম, ফোন পে, এগুলো প্রত্যেকটাই আমাদের পেমেন্ট ব্যাংকস। ঠিক আছে, সো আমাদের 4 রকম ব্যাংকিং সাবস্ট্রাকচারস রয়েছে, যার মধ্যে অ্যাপেক্স ইনস্টিটিউশন হচ্ছে হলো আমাদের আরবিআই। ঠিক আছে, আচ্ছা, আরবিআই কে হু ইজ দ্য ওনার অফ আরবিআই? ঠিক আছে, ওনার অফ আরবিআই ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ইট ইজ ওন্ড বাই দ্য ফিনান্স মিনিস্ট্রি। ঠিক আছে, আচ্ছা, ভারতবর্ষ কিন্তু ব্রিটিশদের যতগুলো কমনওয়েলথ বা কলোনিস গুলো ছিল, যেগুলো পরবর্তীকালে কমনওয়েলথ হিসেবে গণ্য হয়েছে, তাদের মধ্যে ব্রিটিশাররা প্রথম ভারতবর্ষে একটি ব্যাংক তৈরি করে, কারণ ভারতটাকে তারা সব থেকে সর্বাধিক লুটেছে। ঠিক আছে, এই ব্যাংকিং প্রথা না থাকলে তাদের এক্সপোর্ট ইম্পোর্টের ওই ব্যাংকিং এর কাজগুলো সেগুলো হচ্ছিল না। সেই জন্যই তারা ভারতবর্ষে 1926 রয়্যাল কমিশন দ্বারা, এর ইনস্ট্রাকশন দ্বারা, এটাকে আমরা, হিল্টন ইয়ং বলে একজন ছিল, তিনি এই কমিশনটাকে লিড করেছিলেন এবং তিনি রেকমেন্ডেড ফর সেটিং আপ এ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। প্রশ্নগুলো আসে কোন কমিশনের ভিত্তিতে আরবিআইটি তৈরি হয়েছে, হিল্টন ইয়ং কমিশন অথবা রয়্যাল কমিশন। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে হলো যে আরবিআইটা কবে তৈরি হয়েছে, কলকাতায় হেডকোয়ার্টার হয়ে ফার্স্ট 1935 সালে, 1 April 1935, by the provision of the RBI Act, RBI was first established in India at Calcutta। ঠিক আছে, প্রথমে কিন্তু আরবিআইটি একটি সরকারি ব্যাংক ছিল না, ইট ওয়াজ ওন্ড বাই প্রাইভেট শেয়ার হোল্ডার্স অথবা ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, এবং 35 সালের 2 বছর যেতে না যেতেই 1937-এ আরবিআইটাকে কলকাতা থেকে বম্বেতে হেডকোয়ার্টার করে নিয়ে চলে যাওয়া হলো। কেন হলো সেটা আর এখানে বা কোনো বইতে লেখা নেই, বাট এই একটা ইনসিডেন্ট হয়েছে। সেকেন্ড প্রশ্ন যেটা আসে, আরবিআইটা এই প্রাইভেট হাত থেকে গভর্নমেন্ট ন্যাশনালাইজড ব্যাংক কবে করা হলো? ঠিক আছে, আরবিআইটা 1 জানুয়ারি 1949, সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিকেম দ্য ওনার অফ আরবিআই। ঠিক আছে, রাইট রাইট, হুম, এইটাকেই আমরা বলি হচ্ছিল ন্যাশনালাইজেশন অফ দি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, ন্যাশনালাইজ, নো, ইট ইজ নট দি ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস উইচ ওয়াজ ডান বাই ইন্দিরা গান্ধী লেটার, সেটা আলাদা। এটা হচ্ছিল আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড ইন 1949 পোস্ট ইন্ডিপেন্ডেন্স। ক্লিয়ার? সো আমাদের এই কটা ডেটা এবং ব্যাংকিং স্ট্রাকচারে আরবিআই এর স্থান কোথায়, এইটা আমরা কিন্তু এই পার্টটায় আমরা বুঝে নিলাম, রাইট। সেকেন্ড যেটা, আমাদের আরবিআই এর 4টে অফিস আছে, এইখান থেকে কিচ্ছু পড়ার দরকার নেই, এটা তোমরা স্কিপ করতে পারো। ঠিক আছে, ভেরিয়াস জায়গায় জোনাল অফিস আছে, আরবিআই রিজিয়নাল অফিস আছে, ছোট ছোট অফিস আছে। ঠিক আছে, ট্রেনিং, রুরাল ইনফ্রাস্ট্রাকচার, ব্যাংকিং এক্সপানশন, ব্যাংকিং লিটারেসি, এইসব করার জন্য অনেক কিছু আছে আরবিআই। এই স্লাইডটা দেখারই তোমাদের কোনো দরকার নেই। এবার হচ্ছিল আরবিআই ম্যানেজ কিভাবে হয়। ঠিক আছে, আরবিআই এর বোর্ড অফ গভর্নর্স এ কারা থাকে, কি বৃত্তান্ত। আরবিআই এর কে রুল করে হচ্ছিল একটি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস রয়েছে। ঠিক আছে, আরবিআই এর তার নিচে হচ্ছিল আরবিআই এর গভর্নর। এই যে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস রয়েছে, 21 জন মেম্বার রয়েছে এই সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরসে। এরাই কিন্তু আরবিআই কে রুল করে এবং আরবিআই এর পলিসি ডিসিশন সে, মানে বিভিন্ন রকম ডিরেক্টর কে হবে, রিজিয়নাল ডিরেক্টর কি হবে, আরবিআই অ্যাজ এ ইনস্টিটিউশনের পলিসিগুলো এরা তৈরি করে। সরকারি, এখানে সরকারি নমিনেশনস আছে, 2জন গভর্নমেন্ট অফিসিয়ালস এখানে রাখতে হয়। ঠিক আছে, অনেক কিছু দেয়া আছে, এগুলো দেখে নিও। কিন্তু এই আরবিআই এর যে মেইন, সে হচ্ছে হলো as a head of RBI, governor is treated as the head of Reserve Bank of India.
গভর্নরের নিচে আমাদের কিন্তু ডেপুটি গভর্নর্স আছে এবং এক্সিকিউটিভ ডিরেক্টরস আছে। দেখবেন ডেপুটি গভর্নর্স, দেয়ার আর নাম্বার অফ ডেপুটি গভর্নর্স অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, চেঞ্জ হতে থাকে প্রতিনিয়ত, হতে থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে হলো যে গভর্নর, এই যে গভর্নর অফ আরবিআই রয়েছে, গভর্নর অফ আরবিআই কিন্তু এন্টায়ার রিজার্ভ ব্যাংকের অপারেশনস এর জন্য দায়ী থাকে গভর্নর অফ আরবিআই। এবং গভর্নর অফ আরবিআই কে অ্যাপয়েন্ট করে? হি ইজ নট অ্যাপয়েন্টেড বাই দি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস, হি ইজ অ্যাপয়েন্টেড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর এ স্পেসিফাইড টার্ম। ঠিক আছে, এবং আরবিআই কিন্তু ভারতবর্ষকে ফিনান্সিয়ালি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফোরামে এই আরবিআই এর গভর্নর কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, কারেন্ট আরবিআই গভর্নর 2024 সালে 11ই ডিসেম্বর অ্যাপয়েন্ট করা হয়েছে মিস্টার সঞ্জয় মালহোত্রা। ঠিক আছে, এর আগে ছিল শক্তিকান্ত দাস, সে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো সেকেন্ড আমরা বেসিক ডিটেলসটা পড়লাম। থার্ড বেসিক ডিটেলসের এখানে ছোট 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 ডিটেলস আছে যেগুলো পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট হলেও হতে পারে। যেরকম ডাব্লিউবিসিএস এতগুলো পয়েন্টারের মধ্যে থেকে দুটো পয়েন্টার জিজ্ঞেস করেছে, হঠাৎ করে অন্য কোনো পয়েন্টারও কিন্তু জিজ্ঞেস করে নিতে পারে। আরবিআই এর সর্বপ্রথম গভর্নর 1935 সালে কে হয়েছিল? ওসবোর্ন স্মিথ। ঠিক আছে, এবং ভারতবর্ষের প্রথম আরবিআই এর প্রথম ইন্ডিয়ান গভর্নর, এটা কিন্তু প্রি ইন্ডিপেন্ডেন্স অ্যাপয়েন্ট হয় 1943, এবং আমাদের যখন 47-এ ইন্ডিপেন্ডেন্স হয় তখনও কিন্তু সিডি দেশমুখ আমাদের আরবিআই এর গভর্নর ছিলেন। একমাত্র আরবিআই গভর্নর যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন তার নাম হচ্ছিল মিস্টার মনমোহন সিং। আরবিআই এর এমব্লেমটা কি, মানে ছাপ্পাটা কি? একটি বাঘ এবং একটি খেজুর গাছ। এই যে দেখো, একটি বাঘের সঙ্গে একটি খেজুর গাছ, তোমাদের প্রত্যেকের টাকার মধ্যে কিন্তু আরবিআই এর এই এমব্লেমটা দেখতে পাবে। আরবিআই প্রথম নোট প্রিন্টিং কোন নোটটা করে? আরবিআই কিন্তু 1 টাকার নোট প্রথম প্রিন্ট করে না, আরবিআই একটি 5 টাকার নোট প্রথম প্রিন্ট করে, যেখানে কিং জর্জ 5 এর ছবিটাও কিন্তু রয়েছিল। ঠিক আছে, থার্ড, ভারতবর্ষে কিন্তু 1940 সালে সিলভার রুপি চলতো। 1940 সাল অবধি আমাদের 1 টাকার কয়েনটা কিন্তু সিলভার কয়েন ছিল, সেইটাকে রিপ্লেস করা হলো একটি মেটাল অ্যালয় কয়েন দিয়ে 1940 সালে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইবার আরবিআই এর একটি প্রিয়াম্বেল রয়েছে, সেগুলো পড়ার দরকার নেই, এই প্রিয়াম্বেলের স্ন্যাপশট ফ্ল্যাপশট দেয়া আছে, এটা এত সব কিছু পড়ার দরকার নেই। তো মোটামুটি এইখানে যে 3-4টে ডিটেলস বললাম সেইটুকুনি কি ফ্যাক্টস মাথায় রেখে দিও। হয় কি, এই কি ফ্যাক্টস এর মধ্যে থেকে, যেমন দেখো মনমোহন সিং এর পার্টটা আর ওসবোর্ন স্মিথের পার্টটা ডাব্লিউবিসিএস 25-এর মধ্যে 2 বছর এই দুটো দুটো কোশ্চেন জিজ্ঞেস করে নিয়েছে। হঠাৎ করে এখান থেকে আবার একটা, যে প্রথম নোটটি কোনটা ছাপা হয়েছিল, 1 টাকার নোট না 5 টাকার নোট, কি ছাপা হয়েছিল, সে হঠাৎ করে জিজ্ঞেস করে নিতে পারে। ঠিক আছে, সো দিস আর এলিট সেকশনস ওয়্যার ইয়েগুলো পড়ে। আরবিআই এর 4টে সাবসিডিয়ারি রয়েছে, কিছু পড়াফড়ার এগুলো কিছু দরকার নেই, এই পার্টটা কিন্তু তোমরা স্কিপ করে যেতে যেতে পারো। আরেকটা জিনিস মনে রাখবে, 1947 সালের আগস্টে আমাদের ইন্ডিপেন্ডেন্সটা হয়েছে, কিন্তু তারপরেও প্রায় 1 বছর ধরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ দি কমন রিজার্ভ ব্যাংক ফর পাকিস্তান অলসো। ঠিক আছে, পাকিস্তানের কোনো কিন্তু সেন্ট্রাল ব্যাংক ছিল না। সো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টেড অ্যাজ পাকিস্তান সেন্ট্রাল ব্যাংক টিল 30 জুন 1948। ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড এখান থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল অ্যাকাউন্ট ফিনান্সিয়াল ইয়ার। ঠিক আছে, ফিনান্সিয়াল ইয়ার যে 1 এপ্রিল থেকে আমাদের 31 মার্চ অবধি, এই ফিনান্সিয়াল ইয়ারটা কিন্তু আগে ক্যালেন্ডার ইয়ারের সমান ছিল। ঠিক আছে, কিন্তু এখনকার যে ফিনান্সিয়াল ইয়ার সেটা হচ্ছিল কিন্তু 1 এপ্রিল থেকে 31 মার্চ এভরি ইয়ার।
সো এই কটা ফ্যাক্টস একটুখানি মাথায় রেখে দিলে কিন্তু তোমাদের পক্ষেও ভালো হবে। সো লেট আস গো টু দি নেক্সট পার্ট, যে বেসিক ডিটেলস এর উপর কিরকম প্রশ্ন আসে দেখো। আমি 2023-এর প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখছি, যে 2023-এর প্রশ্ন এসেছিল আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড ইন দ্য ইয়ার। ঠিক আছে, আমরা দেখো একটু আগে দেখেছি যে আরবিআই কবে ন্যাশনালাইজ হয়েছিল, এই দেখো 1 জানুয়ারি 1949, এই সময়টায় কিন্তু আরবিআই ন্যাশনালাইজড আমাদের হয়েছিল। তার মানে এখানে সালটা জিজ্ঞেস করেছে 1949, এই সালটা কিন্তু মনে রাখা জরুরি আমাদের পক্ষে। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো, আমি মেন্স 2023-এর আরেকটা প্রশ্ন দেখো, হু অ্যামং দ্য ফলোইং প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া অলসো সার্ভড অ্যাজ দি গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের এই কজনের মধ্যে কোন ভারতীয় প্রধানমন্ত্রী আগে রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন? মনমোহন সিং উইল বি দ্য আনসার। সো একদম বেসিক জিনিস কিন্তু এই বেসিক ডিটেলস অফ আরবিআই এর এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে। লেট আস মুভ টু দি নেক্সট পার্ট। নেক্সট সেটা হচ্ছিল, আমরা দেখে নিই যে আমাদের সাবসিডিয়ারিজ অফ আরবিআই যেটা, এটা আমরা পড়বো না, এটা আমি স্কিপ করছি, এটা তোমরা পড়ে নিও। আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছিল ফাংশনস অফ আরবিআই। এই পার্টটা দেখে নিই, খুব ইম্পর্টেন্ট পার্ট। এই যে ফাংশনস অফ আরবিআই, দিস ইজ ওয়ান অফ দি ফেভারিট এরিয়াস from where WBCS will ask you the questions. Clear? আচ্ছা, ওকে, চলো সাবসিডিয়ারিজটা আমরা স্কিপ করছি, এখানে সাবসিডিয়ারিজ ফাংশনস অফ আর। আচ্ছা, দেখো আরবিআই এর মেন রোলটা, আরবিআই ভারতবর্ষে একটা যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকের মেন দুটো তিনটে কাজ থাকে। প্রথম কাজটা হচ্ছিল যে আমাদের ফিনান্সিয়াল সিস্টেমের একটি স্টেবিলিটি আনা, ফিনান্সিয়াল সিস্টেমে একটি স্টেবিলিটি আনা। ঠিক আছে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, রাইট রাইট রাইট, চলো দেখতে থাকো, তুমি ওই পার্টটাও পেয়ে যাবে। হুম, ফিনান্সিয়াল সিস্টেমে স্টেবিলিটি আনা বলতে ভারত মানে স্থিতিশীলতা, বাংলায় আমরা বলবো স্থিতিশীলতা। ঠিক আছে, যে ভারতীয় ইয়েতে প্রাইস গুলো হঠাৎ হঠাৎ করে বাড়বে না, ব্যাংক ইন্টারেস্ট রেট গুলো মোটামুটি কাছাকাছি থাকবে, একটা স্টেবল এনভায়রনমেন্ট থাকবে। সেই জায়গাটা আমাদের অস্থির এনভায়রনমেন্ট, কিন্তু ভোলাটাইল এনভায়রনমেন্ট আমাদের ইকোনমিতে নেই। হুম, আচ্ছা, সেকেন্ড পার্ট যেটা, যে আমাদের যে কারেন্সি গুলো মানে কয়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ রুপি নোটস, এই কারেন্সি সিস্টেমটাকে পরিচালনা করা। ঠিক আছে, আমাদের যে কারেন্সি সিস্টেমটা সার্কুলেশন থাকবে সেই পার্টটা কিন্তু আমাদের পরিচালনা করে। 3 নম্বর আমাদের যেটা আরবিআই এর রোল, সেটা হচ্ছে হলো মানি সাপ্লাই। এই মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করা। আমাদের যে টাকা বা যেটা ঘুরছে আমাদের ইকোনমিতে, যে টাকাটা সার্কুলেট করছে, সেই সার্কুলেশনটাকে কন্ট্রোল করা। কিভাবে কন্ট্রোল করবে? থ্রু মনিটারি পলিসি, থ্রু মনিটারি পলিসি। ঠিক আছে, বিভিন্ন রকম পলিসিগত দিক থেকে বার করে এই মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করা। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের যে মেইন রোল অফ রিজার্ভ ব্যাংক, 4 নম্বর একটি রোল আছে, ব্যাংকার অফ ব্যাংকার অথবা ব্যাংকার টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ব্যাংকার টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অনেকগুলো রোল আছে, তার মধ্যে এই 4টে রোল হচ্ছিল আমাদের রিজার্ভ ব্যাংকের মেইন ফাংশনস। ঠিক আছে, সো রিজার্ভ ব্যাংকের যতগুলো ফাংশন আছে সেগুলো দেখো এইখানে বলেছে, ব্যাংকার টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্যাংকার অফ ব্যাংক, মনিটারি ম্যানেজার অফ ইন্ডিয়া, ফিনান্সিয়াল সিস্টেমের ওভারঅল ওয়াচডগ, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজ করে, আমাদের ফরেন এক্সচেঞ্জ অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্সি ম্যানেজ করে হচ্ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সো আমাদের এই ফাংশনস গুলো হচ্ছিল মেইন রোল অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই 4টে হচ্ছিল মেইন রোল।
সো ফাংশনস গুলোকে দুটো ভাগে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে মনিটারি ফাংশনস আর একটা হচ্ছে জেনারেল ফাংশনস অফ আরবিআই। জেনারেল মনিটারি ফাংশনস মানে পলিসিগত ফাংশন, ঠিক আছে, যেরকম বেস রেট বানানো, রেপো রেট বাড়ানো কমানো, রিভার্স রেপো ঠিক করা কততে হবে, ব্যাংক ইন্টারেস্ট রেট কততে হবে সেগুলো ঠিক করা, ওপেন মার্কেট অপারেশনস করা, এগুলো সব হচ্ছিল মনিটারি অ্যাকশনস অথবা মনিটারি ফাংশনস। জেনারেল ফাংশনস বলতে ব্যাংকিং অ্যাওয়ারনেস তৈরি করা মানুষজনদের মধ্যে, ঠিক আছে। তারপর সেকেন্ড হচ্ছিল জেনারেল মানে ফিনান্সিয়াল লিটারেসি, এই পার্টগুলো হচ্ছিল জেনারেল ফাংশনস। আমরা দেখে নেব কি কি জেনারেল ফাংশনস এর মধ্যে পড়ে আর কি কি মনিটারি ফাংশনস এর মধ্যে। সেকেন্ড স্লাইডে রয়েছে প্রথম মনিটারি ফাংশনস হচ্ছিল যে ইস্যুয়ার অফ ব্যাংক নোটস। মেইন ফাংশন হচ্ছিল ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনস হচ্ছিল কারেন্সি ম্যানেজমেন্ট। মানে আমাদের ভারতবর্ষে যতগুলো টাকা চলে, টাকা বলতে দুরকম টাকার মিডিয়াম আমরা পাই, তিন রকম পাই প্র্যাকটিক্যালি এখন, আগে দুরকমই পেতাম। একরকম পাই হচ্ছিল আমার কয়েন্স, একরকম পাই হচ্ছিল নোটস, আর এক রকম পাই হচ্ছিল প্লাস্টিক মানি, ঠিক আছে। প্লাস্টিক মানির মধ্যে ক্রেডিট কার্ড, এই ওয়ালেটস, এগুলো সব কিছু পড়ে যাবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেটস, অনলাইন মানি ট্রান্সফার, এগুলো সব হচ্ছিল প্লাস্টিক। আর কয়েন্স এবং নোটস কি জিনিস তোমরা নিশ্চয়ই জানো। এর মধ্যে এই কারেন্সি ম্যানেজমেন্টের মধ্যে যেটা মানে প্রশ্নের দিক থেকে আছে তো অনেক কিছু বলা, কিন্তু প্রশ্নের দিক থেকে দেখতে হলে যেটা আমাদের মনে রাখতে হবে যে একমাত্র except 1 rupee notes and coins, except 1 rupee notes and coins, বাকি সব রকম কয়েন এবং নোটস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, দুটো ফাংশন, একটা নোটস এবং কয়েনের দুটো জিনিস থাকে, একজন থাকে হচ্ছিল ইস্যুয়ার আর একজন থাকে হচ্ছিল ডিস্ট্রিবিউটার, অথবা যেটাকে বলি আমরা ছড়িয়ে দেয় মানে সাপ্লায়ার, ঠিক আছে, এখানে ডিস্ট্রিবিউটার বলতে পারো, ঠিক আছে। এই গভর্নমেন্ট এক মানে প্রত্যেকটা নোটের ইস্যুয়ার হচ্ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং ডিস্ট্রিবিউটও করে প্যান ইন্ডিয়া, এই নোটস এবং কয়েন্স গুলো হচ্ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 1 টাকার নোট এবং কয়েনটা ইস্যুয়ার হচ্ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বা ডিস্ট্রিবিউটার হচ্ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করে, ঠিক আছে, এবং আরবিআই সেটাকে ডিস্ট্রিবিউট করে প্যান ইন্ডিয়া, ঠিক আছে, মাথায় থাকবে। আচ্ছা, হ্যাঁ, 1 টাকার নোট এবং কয়েন নিয়ে প্রশ্নে কিন্তু দুরকম ভ্যারিয়েশন আসতে পারে। তোমাকে যদি জিজ্ঞেস করে হু ডিস্ট্রিবিউটস 1 rupee নোট অ্যান্ড কয়েন্স ইন ইন্ডিয়া, তখন কিন্তু উত্তরটা আরবিআই। জেনারেলি কোশ্চেনটা এইটাই করে, হু ইস্যুস অর মিনস 1 rupee কয়েন্স অ্যান্ড নোটস ইন ইন্ডিয়া, দ্যাট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর ফিনান্স মিনিস্ট্রি, যে কোনো একটা অপশনে থাকলে তুমি দিতে পারো, ঠিক আছে। অরিজিনাল আনসার ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রাইট। ইয়েস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানেই ফিনান্স মিনিস্ট্রি, ঠিক আছে। আচ্ছা, এবং নেক্সট হচ্ছে হলো এই যে কয়েন্স এবং নোটস ইস্যু করে, একটা প্রশ্ন আমাদের মাথায় থাকতে হবে যে রিজার্ভ ব্যাংক নিজের কাছে কি কোনো টাকা রেখে দেয় নাকি সব টাকা বিলিয়ে দেয়। বাই রিজার্ভ ব্যাংক অ্যাক্ট কি বলছে যে রিজার্ভ ব্যাংকে কিন্তু একটা মিনিমাম রিজার্ভ রাখতে হবে। এই যে মিনিমাম রিজার্ভ 1957 সালে এইটা ইন্ট্রোডিউস করেছিল রিজার্ভ ব্যাংক, যে আমি এই যে টাকা সার্কুলেট করছি আমার কাছে রিজার্ভ রাখতে হবে 200 crore, আমার কাছে 200 কোটি টাকা আমার কাছে কারেন্সি এবং নোটস আমার কাছে কিন্তু থাকবে। তার মধ্যে এই 200 কোটির মধ্যে মিনিমাম 115 কোটি গোল্ড থাকতে হবে আমার কাছে, বাকি 75 কোটি লিকুইড মানি আমার কাছে থাকলেও থাকতে পারে, সোনা এবং লিকুইড মানি মিলিয়ে আমার কাছে 200 কোটি টাকা মিনিমাম থাকে। সো নেক্সট প্রশ্নের পয়েন্ট এটা, এই যে কত কোটি টাকা রিজার্ভ থাকে সেইটাই জিজ্ঞেস করে। থার্ড হচ্ছিল যে আমাদের যে ইম্পর্টেন্ট নোটস গুলো তার মধ্যে 1000 টাকার নোটটা রিজার্ভ ব্যাংক কবে ইস্যু করেছিল, অক্টোবর 2000 সালে 1000 টাকার নোটটা কিন্তু রিজার্ভ ব্যাংক ইস্যু করেছে।
আচ্ছা, রিজার্ভ ব্যাংকের অনেক এখানে দেয়া রয়েছে, এগুলো এখন পড়ে লাভ নেই। মনিটারি ফাংশনস। নেক্সট হচ্ছিল রিজার্ভ ব্যাংক ইজ আ ব্যাংকার টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট মানে রিজার্ভ ব্যাংকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিজস্ব ব্যাংকার হচ্ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক গভর্নমেন্টের বিহাফে কি কি করে? গভর্নমেন্টের অ্যাকাউন্টস গুলো এবং ট্রেজারিজ গুলো মেনটেন করে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি একটি অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে কোন ব্যাংকে খুলবে? লোকাল এইচডিএফসি বা আইসিআইসিআই ব্যাংকে নয়, সে কিন্তু অ্যাকাউন্ট খুলবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে? এবং গভর্নমেন্টের যত ডিপোজিট এগুলো সে কিন্তু রাখে হচ্ছিল আরবিআই। ঠিক আছে? আচ্ছা, গভর্নমেন্টকে টাকা ধার দেয় আরবিআই উইদাউট এনি ইন্টারেস্ট। গভর্নমেন্টকে টাকা ধার দেয় আরবিআই উইদাউট এনি ইন্টারেস্ট। থার্ড ফাংশন, গভর্নমেন্ট সিকিউরিটিজ। গভর্নমেন্ট সিকিউরিটিজ মানে বন্ডস। ঠিক আছে? হ্যাঁ, গভর্নমেন্ট সিকিউরিটিজ মানে গভর্নমেন্ট বন্ডস অ্যান্ড সিকিউরিটিজ। এগুলো কিছুই না, একটা তোমরা যে কোনো কিষাণ বিকাশ পত্র বা অনেক রকম জিনিস কেনো, সেরকমই একটা গভর্নমেন্ট সিকিউরিটি বা বন্ড, যেটা হচ্ছে হলো ব্যাংকের থ্রু থেকে ওপেন ব্যাংককে বেচে ওপেন মার্কেট অপারেশনসে। এই গভর্নমেন্ট কি করে? ওই বন্ডগুলো বিক্রি করে মার্কেট থেকে টাকা ওঠায়। ঠিক আছে? সো এইটা আমরা ওপেন মার্কেট অপারেশনস এর ব্যাপারে পরে পড়বো। হ্যাঁ, এই মার্কেটটাকে বলে গিল্ট এজ মার্কেট। ভেরি গুড। থার্ড হচ্ছিল গভর্নমেন্ট যদি কোনো মনিটারি অথবা ফিনান্সিয়াল অ্যাডভাইস চায়, সেটা রিজার্ভ ব্যাংক কিন্তু গভর্নমেন্টকে দেয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছিল এই যে গভর্নমেন্টকে কিছু লোন দেয়, তার মধ্যে একটা লোনের নাম হচ্ছিল ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস লোন, WMA। ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস লোন মানে এটা একটি টেম্পোরারি লোন ফেসিলিটি ফ্রম আরবিআই টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং টিপিক্যালি এই লোনটা 90 দিনের জন্য দেয় এবং ইন্টারেস্ট ইজ মোর অর লেস প্যারালাল টু রেপো রেট। হোয়াট ইজ রেপো রেট? রেপো একটু পরে পড়াচ্ছি যে হোয়াট ইজ রেপো রেট, যে হোয়াট ইজ রেপো, রিভার্স রেপো একটু পরেই, মানে নেক্সট ক্লাসে তোমরা জানতে পারবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছিল গভর্নমেন্টের যদি ফিসকাল ডেফিসিট দেখা যায় বাজেটে, তখন গভর্নমেন্ট বড় করে, ফান্ড বড় করে। এক্সটার্নাল ফান্ড বড়োইং হতে পারে, কোনো দেশ থেকে টাকা বড় করতে পারে। ঠিক আছে? এবং আরেকটি জায়গা হচ্ছিল এই আরবিআই থেকে টাকা বড় করতে পারে টু ফান্ড দি ফিসকাল ডেফিসিট অফ দি গভর্নমেন্ট। এই হচ্ছিল গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে আরবিআই কিন্তু এই কাজগুলো করে। ক্লিয়ার? আমরা তাহলে পড়ে নিলাম ব্যাংকার টু দি গভর্নমেন্টের আরবিআই এর কাজগুলো কি কি, ফাংশনস গুলো কি কি। নেক্সট হচ্ছিল আরবিআই কে বলে হচ্ছিল ব্যাংকার্স ব্যাংক। ব্যাংকার্স ব্যাংক মানে আমাদের দেশে তো অনেকগুলো ব্যাংক রয়েছে, বোথ পাবলিক সেক্টর ব্যাংকস রয়েছে, প্রাইভেট সেক্টর ব্যাংকস রয়েছে, রুরাল ব্যাংকস রয়েছে, আরআরবিস রয়েছে। ঠিক আছে? রিনিয়াল রুরাল ব্যাংকস গুলো রয়েছে, অনেক রকম এনবিএফসি রয়েছে, মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ গুলো রয়েছে, অনেক ব্যাংকিং এন্টিটিস রয়েছে। প্রত্যেকটা ব্যাংকের ব্যাংকার বলা হয় আরবিআই। যে প্রত্যেকটা ব্যাংক শিডিউল ব্যাংকসের শিডিউল কমার্শিয়াল ব্যাংকস। আচ্ছা, এই নামটার মানে কি শিডিউল কমার্শিয়াল ব্যাংকস? তোমাদের বলে দিই, এই ফিগারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে শিডিউল কমার্শিয়াল ব্যাংক বলতে কি বোঝায়। এই যে দেখো, এই স্ট্রাকচারটা আমরা একটু আগে আলোচনা করলাম, এত রকম 4 রকম ব্যাংক রয়েছে। এই প্রথম যে স্ট্রাকচারটা, এগুলোকে আমরা বলি এসসিবি অথবা শিডিউল কমার্শিয়াল ব্যাংকস। ঠিক আছে? এরা হচ্ছিল ডিরেক্টলি এদের পলিসি এবং ম্যাটার্স গুলো আরবিআই ডিসাইড করে। ক্লিয়ার? এবং এর মধ্যে পাবলিক সেক্টর ব্যাংকও রয়েছে এবং প্রাইভেট সেক্টর ব্যাংকও রয়েছে। পাবলিক সেক্টরের মধ্যে এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, অনেকগুলো রয়েছে। আর প্রাইভেট সেক্টরের মধ্যেও আমাদের মেইন হচ্ছিল এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, আইডিবিআই ব্যাংক, আমরা অনেক রকম ব্যাংক পেয়ে যাই। ইন্ডিয়ান ব্যাংকসও আছে, আবার ফরেন ব্যাংকসও আমাদের কিন্তু রয়েছে প্রাইভেট সেক্টর। সো এইগুলোকে বলে হচ্ছিল শিডিউল কমার্শিয়াল ব্যাংকস। কমার্শিয়াল যারা অপারেশনস গুলো করে সেগুলোকে আমরা বলি শিডিউল কমার্শিয়াল ব্যাংক। এই শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর ব্যাংকার হচ্ছিল আরবিআই।
এই জন্য এটাকে ব্যাংকার অফ ব্যাংকার্স বলে। কেন ব্যাংকার অফ ব্যাংকার্স এই কনসেপ্টটা এসছে? তিনটে কারণে ব্যাংকার অফ ব্যাংকার্স কনসেপ্টটা এসছে। এই প্রত্যেকটা শিডিউল কমার্শিয়াল ব্যাংকে একটা পার্সেন্টেজ ক্যাশ হিসেবে রিজার্ভ রাখতে হয়, জমা রাখতে হয় আরবিআই এর কাছে। ঠিক আছে, কেন জমা রাখতে হয় সেটা আমরা পরবর্তীকালে জানবো, অথবা এখনো একটু বলে দিতে পারি। ধরে নাও তুমি অ্যাজ এ কনজিউমার, আমি আঁকাটা খুব একটা ভালো করি না, যাক একটা আঁকলাম। তুমি অ্যাজ এ কনজিউমার তুমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কত টাকা জমা রাখলে? তুমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 100 টাকা জমা রেখেছো। এক্সাম্পল হিসেবে নিচ্ছি, তুমি এতটা গরিব নাও হতে পারো যে 100 টাকা জমা রাখবে, তুমি হয়তো 1,00,000 টাকা জমা রাখবে, কিন্তু অ্যাজ অ্যান এক্সাম্পল লেট আস টেক 100 টাকা যে জমা রেখেছো, এইবার তোমার জমার উপর আরবিআই এসবিআই জমা রেখেছো একটা ইন্টারেস্ট পাওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু এসবিআই কি করবে? এসবিআই এর ইনকাম কিভাবে হবে? এসবিআই এই টাকাটা কিন্তু লোন হিসেবে খাটাবে, ঠিক আছে। এসবিআই কাকে লোন দেবে? তোমার মতো অন্য লোককে লোন দিতে পারে, হোম লোন দিতে পারে, কার লোন দিতে পারে, পার্সোনাল লোন দিতে পারে, সেখান থেকে হায়ার রেট কামাবে। তোমাকে যদি এসবিআই 6% ইন্টারেস্ট দেয়, এখান থেকে এসবিআই 9% কি 10% ইন্টারেস্ট কামাবে, তারপরে সেখান থেকে তোমাকে 6% ইন্টারেস্ট দেবে এসবিআই। কিন্তু এই প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছিল এসবিআই কত টাকা তোমার থেকে? তো 100 টাকা পেয়েছে, কিন্তু 100 টাকাই কি লোন হিসেবে দিতে পারবে? কারণ তুমি যে কোনো দিন গিয়ে 100 টাকার মধ্যে কিছু টাকা তুমি উঠিয়েও নিতে পারো। আমরা যাই তো ব্যাংকে যে কিছু টাকা ওঠানোর জন্য মাঝে মধ্যে। সেই জন্য আরবিআই কি করেছে? আরবিআই বলেছে না, তোমার কাছে যা ডিপোজিট হবে তার ধরে নাও 4% তোমাকে আমার কাছে জমা রাখতে হবে। কিসের জন্য? অ্যাজ এ সিকিউরিটি মেজার ফর লিকুইডিটি। লিকুইডিটি মানে তুমি যে কোনো দিন গিয়ে 100 টাকার মধ্যে 5 টাকা তুলে নিতে পারো, ঠিক আছে। প্রত্যেক দিনই অনেক লোক লাইন করে, এটিএম থেকে টাকা তোলে, নর্মাল ব্যাংক থেকে টাকা তোলে, এবং হিস্টোরিক্যালি আরবিআই দেখেছে ডেলি যা উইথড্রল হয় দ্যাট ইজ নট মোর দ্যান 3% অর 3.5% অফ ডেলি উইথড্রল। 3.5 অফ দ্য টোটাল ডিপোজিটস। সেই জন্য আরবিআই 3%-এর একটু উপর করে 4.25 ইয়া 4%, এখনকার সিআরআর রেটটা আমি বলে দিচ্ছি কত, সেই টাকাটা আরবিআই জমা রাখতে বলে। এই জমা টাকাটাকে আমরা বলি ক্যাশ রিজার্ভ রেশিও অফ শিডিউল কমার্শিয়াল ব্যাংকস, ঠিক আছে। তার মানে এই ক্যাশ রিজার্ভ রেশিও হিসেবে জমা রাখতে হয়, এই জন্য ব্যাংকার্স ব্যাংক বলে। সেকেন্ড যেটা হয়, এই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেয় ব্যাংকসকে। যে কোনো ব্যাংক যদি কোনো বিপদে পড়ে, তার লিকুইডিটি ক্রাঞ্চ হয়, তখন কিন্তু আরবিআই টাকা ধার দেয় ব্যাংকগুলোকে। যে কোনো ব্যাংকে যদি দেউলিয়া হয়ে যায়, আরবিআই সেখানে ত্রাতা হিসেবে যায়, সেখানে টাকা দিয়ে অন্য ব্যাংকের সঙ্গে মার্জার করিয়ে দেয়, ঠিক আছে। নেক্সট হচ্ছিল বিলস অফ এক্সচেঞ্জ গুলো রিডিসকাউন্টিং করে। আমরা পরে পড়ছি যে বিলস অফ এক্সচেঞ্জ বলতে কি বোঝায়, প্রত্যেকটা বোঝাতে গেলে অনেক লম্বা ক্লাস হয়ে যাবে এটা। আচ্ছা, সেকেন্ড যেটা, আরবিআই হচ্ছিল লেন্ডার অফ লাস্ট রিসর্ট। কার কাছে? শিডিউল কমার্শিয়াল ব্যাংকস গুলোর কাছে। মানে কোনো ব্যাংক যদি ফিনান্সিয়াল নিডস বা অ্যাসিস্ট্যান্স দরকার পড়ে, অন্য কেউ যখন ধার দিচ্ছে না, তখন আরবিআই এর কাছে গেলে কিন্তু আরবিআই তাকে উদ্ধার করবে, ঠিক আছে। সেই জন্য আরবিআই কে অনেক সময় লেন্ডার অফ লাস্ট রিসোর্টও আমরা বলতে বলতে পারি। থার্ড পার্টটা, আরবিআই ইজ দ্য কন্ট্রোলার অফ মানি সাপ্লাই ইন ইন্ডিয়া। মানে ভারতবর্ষে কত পয়সা বা টাকা সার্কুলেশনে থাকবে সেটা ডিসাইড করে আরবিআই, ঠিক আছে। আমাদের ভারতবর্ষের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যদি 100 টাকা হয়, এবং মানি সাপ্লাই যদি এখানে মানে ধরে নাও, মানে আমি এক্সাম্পল দিচ্ছি, মানি সাপ্লাই যদি 25 টাকা হবে কিনা, সেইটা ডিসাইড করে হচ্ছে হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই 25 টাকা থেকে যদি মানি সাপ্লাই কমাতে হয়, তারও পলিসিগত অ্যাকশন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নেয়। আবার মানি সাপ্লাই যদি বাড়াতেও হয়, তার পলিসিগত অ্যাকশনও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নেয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী ফাংশন
যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গুলো রয়েছে সেগুলো কার দায়িত্বে থাকে, সেগুলো হচ্ছিল আরবিআই এর দায়িত্ব থাকে। মানে ডলার বলো, জাপানিজ ইয়েন বলো, আহ, আহ, যে কোনো কিছু বলো, ফরেন এক্সচেঞ্জ গুলো রিজার্ভ গুলো কিন্তু মানে ডিল করে হচ্ছিল আরবিআই। কাস্টোডিয়ান অন ম্যানেজার অফ ফরেন এক্সচেঞ্জ ইজ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। As per the Reserve Bank of India Act 1934 empowers the Reserve Bank of India to be the custodian and manager of foreign exchange reserve। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে ফরেন এক্সচেঞ্জ চালাতে গিয়ে আরবিআই কি কি কাজ করে, এক্সচেঞ্জ রেটটা বলে দেয়। ঠিক আছে, এক্সচেঞ্জ রেটটা কত হবে ডলারের সাথে, যদিও এটা ইন্টারন্যাশনাল একটি মেকানিজম কাজ করে, কিন্তু তাও সেটা প্রাইমারিলি ইউএস ডলারের ভিত্তিতে আজকে টাকার ভ্যালুয়েশন বা এক্সচেঞ্জ রেট কত হবে সেটা ডিক্লেয়ার করে হচ্ছিল আরবিআই। ঠিক আছে, ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনস গুলো কিভাবে হবে, কত টাকা ম্যাক্সিমাম লিমিট, তুমি ধরো বাইরে ট্রাভেল করতে যাচ্ছ, এবার সুইজারল্যান্ডে ট্রাভেল করতে গেলে সুইস ডলার তোমার লাগবে। সুইস ডলার তুমি যদি নিতে যাও সে তো এখানে পাওয়া যাবে না, বিভিন্ন রকম আরবিআই অথরাইজড ফরেন এক্সচেঞ্জ এজেন্টস আছে। ব্যাংকস গুলো ফরেন এক্সচেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করে অনেক ব্যাংক, সেখানে গিয়ে তোমাকে সুইস ডলার্স গুলো নিতে হবে, এবং তুমি কত ডলার নিতে পারবে তারও একটা লিমিট রয়েছে। আচ্ছা, আমি ধরো বৃদ্ধ এক ভদ্রলোক কলকাতায় থাকি, আমার ছেলে বাইরে থাকে, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে আমাকে টাকা পাঠাবে, কত টাকা পাঠাতে পারবে, কত টাকা নন ট্যাক্সেবল হবে, কত তার মধ্যে ট্যাক্সেবল হবে, সব কিছু কিন্তু আরবিআই ডিসাইড করে। ঠিক আছে, আচ্ছা, যদিও ট্যাক্সেশনের পার্টটা কিছুটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্স মিনিস্ট্রিও ডিসাইড করে, বাট ফরেন এক্সচেঞ্জ রিলেটেড সবকিছুই কিন্তু ডিসাইড করে আরবিআই। আর এই ফরেন এক্সচেঞ্জের ডিলার্স কারা হবে, ব্যাংকস ডিলার্স হতে পারে, ইন্ডিভিজুয়াল ডিলার্স থাকতে পারে, ব্যাংকের আন্ডারে সাব ডিলার্স কারা হবে তারও একটি পরিকাঠামোগত পলিসি কিন্তু আরবিআই ডিক্লেয়ার করে অথবা বলে দেয়। নেক্সট হচ্ছিল ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনে যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটি অথবা নন কমপ্লায়েন্স দেখে সেটার মনিটর করা বা সেগুলো বন্ধ করার দায়িত্ব, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দায়িত্ব কিন্তু আরবিআই। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পেলাম যে আরবিআই কিন্তু ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টের প্রচুর টাইপের কাজ করে। এখানে দেয়া আছে হ্যান ত্যান, এক্সপোর্ট ইম্পোর্টে ফরেন এক্সচেঞ্জ লাগে, পার্সোনাল রেমিটেন্স, ইনকাম গিফটস। ঠিক আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট, যে কারেন্ট অ্যাকাউন্ট অপারেশনস হয় ফরেন এক্সচেঞ্জে, ক্যাপিটাল অ্যাকাউন্ট অপারেশনস হয়, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস আসে ফরেন এক্সচেঞ্জ হিসেবে, সেগুলো কিভাবে ডিল হবে। ঠিক আছে, সো এই পুরো পার্টটা কিন্তু ইজ ওভারঅল লুকড আপন বাই আরবিআই। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। এবং ডাব্লিউবিসিএস এখান থেকে কি জিজ্ঞেস করে জানো, ডাব্লিউবিসিএস খুব বেসিক প্রশ্নটা জিজ্ঞেস করে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গুলোর কাস্টোডিয়ান অথবা ম্যানেজমেন্ট কে করে ভারতবর্ষে, এটা আরবিআই করে। ঠিক আছে, আচ্ছা, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট করার মুখ্য উদ্দেশ্য কি, স্টেবিলাইজ দ্য এক্সচেঞ্জ রেট, মেনটেন অ্যান্ড স্ট্যাবিলাইজ, এই দুটো হচ্ছিল মুখ্য উদ্দেশ্য আরবিআই। ঠিক আছে, আর একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল এই ফরেন এক্সচেঞ্জ ইয়েটা এই যে ম্যানেজ করে তার অধিকারটা কে দিয়েছে, সেই পাওয়ারটা কে দিয়েছে আরবিআই কে, আরবিআই অ্যাক্ট 1934। এই তিনটে প্রশ্ন মাত্র ডাব্লিউবিসিএস তোমাদের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অফ আরবিআই থেকে কিন্তু করছে। হোপ ইউ অল আর গেটিং ক্লিয়ার। আমি আস্তে আস্তে পড়াচ্ছি বিকজ আমি অনেক দিন আগেই বলেছি ইন্ডিয়ান ইকোনমি কিন্তু খুব আস্তে আস্তে পড়াবো, পুঙ্খানু ঢুকে ঢুকে পড়াবো, যাতে এপার ওপার যে পার থেকেই কোশ্চেন আসুক তোমরা সব অ্যাঙ্গেল থেকে কাভার্ড আপ থাকতে পারো। এবং আমি বলছি আরেকটা এর মধ্যে ডিসকাশন করে ফেলি, পার্টিকুলারলি ইন্ডিয়ান ইকোনমি, তুমি যদি বই দেখো বইয়ের মধ্যে কিন্তু you will not get everything in book, মানে even if you see আমাদের মার্কেটে এখন বেস্ট বুক হচ্ছিল নিতিন সিংহানিয়া স্যারের
আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট বুক ইন দ্য মার্কেট। মোরালেস সবাই বুঝতে পারে, ইজি ভাষায় লেখা রয়েছে এবং বাংলাতেও এটি পাওয়া যায়। But when you go to RBI operations, not all of these things are available in this book. Some data is not present, some data is here. এবং পার্টিকুলারলি এই আরবিআই এর যে পলিসিগত দিকটা, পলিসিগত যে সেশনটা আমাদের নেক্সট ক্লাসে হবে, সেই পলিসিগত সেশনের অনেক কিছু কোনো বইতেই নেই। নট অনলি নিতিন সাহেবের বই, কোনো বইতেই কিন্তু সেগুলো পাবে না। আমরা দেখবো ক্লাস করে যে পলিসিগত দিক থেকে কি কি জিনিস, একটা পলিসি কিভাবে 4-5 জায়গায় ইনফ্লুয়েন্স করে, সেই রকম ডিসকাশনস কিন্তু নেই। কিন্তু একটা পলিসি কোন জায়গায় কি ইনফ্লুয়েন্স করবে সেই রকম কোশ্চেন্স গুলো কিন্তু আসে ডাব্লিউবিসিএস। এবং তুমি যদি ডাব্লিউবিসিএস এর এন্টায়ার কোশ্চেন পেপারটা স্ক্যান করো, দেয়ার ইজ সাম কিছু প্রশ্ন তোমার থাকে হচ্ছিল ডিরেক্ট প্রশ্ন ফ্রম চ্যাপ্টার্স লাইক ডেমোগ্রাফি, ঠিক আছে, এগ্রিকালচার, 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, যেগুলো ডেসক্রিপটিভ টাইপ, মানে ডেটা বেসড, মানে ডেটা মনে রাখতে পারলেই তোমার যথেষ্ট। এবং এই চ্যাপ্টারগুলো উইল কন্ট্রিবিউট টু অ্যারাউন্ড 40-50% অফ দি কোশ্চেন্স। আর কিছু কোশ্চেন্স মোটামুটি ডিরেক্ট থাকে, যেগুলো হচ্ছিল থিওরি বেসড। থিওরি বেসড মানে এই যে আরবিআই এর ব্যাপারে পড়ছি, আরবিআই এর এই যে পার্টটা, মানে প্রথম পার্ট যেটা যেটা হচ্ছিল অ্যাবাউট ডিটেলস এবং ফাংশনস অফ আরবিআই কিছুটা, এগুলো হচ্ছিল ডেটা বেসড কোশ্চেন্স। যখন আমি পলিসি বেসড কোশ্চেন্স সেকশনে যাব, দ্যাট উইল বি মোর অফ থিওরি বেসড কোশ্চেন্স। থিওরি মানে থিওরি কাম প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস, ঠিক আছে। থিওরি মানে জিনিসের, যেমন ধরে নাও আমি যদি বলি সিআরআর এর ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর কিভাবে হয়, ক্যাশ রিজার্ভ রেশিও যদি বাড়িয়ে দেয় ইনফ্লেশনটা কি নিচু হয় না ইনফ্লেশনটা আরো বেড়ে যায়, এবং ক্যাশ রিজার্ভ রেশিওটা পলিসিগত দিক থেকে আরবিআই বাড়ায় কেন, কি কমানো ঘটানো, মানি সাপ্লাইয়ের উপর কি এফেক্ট পড়ে, মানি সাপ্লাইয়ের পরে ডিমান্ডের উপর কি এফেক্ট পড়ে, কনজিউমার ডিমান্ডের উপর, তারপরে ডিমান্ডের উপর এফেক্ট পড়ে ইনফ্লেশনটা অ্যাডজাস্টেড হয়। এই পুরো ব্যাপারটা সিরিয়ালি তোমাকে দেখতে হবে। ইয়েস, পিক্টোরিয়ালি তুমি যদি দেখো তাহলেই তোমার মাথায় ঢুকবে। তো আমি বলতে চাইছি এই যে থিওরিগত পার্টটা, তুমি যদি ইভেন ডব্লিউবিসিএস এর কোশ্চেন দেখো, 40-50% অফ ইয়োর কোশ্চেন্স উইল বি বেসড অন দিস কাইন্ড অফ অ্যাপ্লিকেশনস। তুমি ইকোনমি পুরো পেপারটা আগে পড়বে, প্রত্যেকটা প্রবলেম, কিছু ডিরেক্ট কোশ্চেন আছে, কিছু থিওরি অ্যান্ড ইটস ইমপ্লিকেশন বেসড কোশ্চেন, যেগুলো 40% আছে। সেই জন্য বারবার করে বলছি, whether you are an aspirant UPSC or a state civil service aspirant, you need to understand this theory and applicability part of Indian economics very well, ঠিক আছে। তা নাহলে কিন্তু তুমি মেরিটে আসতে পারবে না। তুমি হয়তো 40-50% কিছু রিপিট পেয়ে যাবে থিওরির মধ্যে থেকে, সেগুলো তুমি পারলে, কিছু এই ডিরেক্ট ডেটা বেসড কোশ্চেন তুমি পারলে, তারপর গিয়ে দেখলে তুমি 50% প্রশ্নই তুমি করতে পেরেছো, বাকিগুলো তুমি আর পারছো না, ঠিক আছে। সো ভেরি ওয়েল, খুব আস্তে আস্তে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, আদারওয়াইজ তোমাকে ইকোনমি অ্যাজ এ টপিক কিন্তু ছেড়ে অন্য কিছু পড়তে হবে, ঠিক আছে। ওকে, এবং টাফ না, এগুলো কিন্তু অর্ডিনারি পার্সন বুঝতে পারে, একদম পুরো নর্মাল জিনিস, অর্ডিনারি বুদ্ধিতে কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারি। কিছু স্পেসিফিক এরিয়াজ আছে, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিও, এগুলো আমি আর পড়াচ্ছি না। কিছু স্পেসিফিক এরিয়াস, এগুলো ইয়ে না। আচ্ছা, এইবার ফরেন এক্সচেঞ্জ যে ম্যানেজমেন্ট, সেটাকে আমরা ফোরেক্স বলি, আর এর সংক্রান্ত যেটা অ্যাক্ট সেটা হচ্ছিল ফেমা অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। এই দুটো জিনিস ম্যানেজ করে হচ্ছিল আরবিআই, ঠিক আছে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজ করার, ফরেন এক্সচেঞ্জ যদি কমে যায় আমার টাকা ডিভ্যালু করে যাবে, আমার টাকার মান পড়ে যাবে ভার্সেস ডলার, ভার্সেস ইউএস ডলার, আমার টাকার মানটা, ভ্যালু অফ মানি, মানে কারেন্সি ডিভ্যালুয়েশন যেটাকে বলি আমরা, ঠিক আছে, কারেন্সি ভ্যালু, এটা কিন্তু ডিপেন্ড করে আমার ডলারের বিরুদ্ধে কারেন্সি ভ্যালুটা কত থাকবে, ডিপেন্ড করে আমার কাছে ফরেক্স রিজার্ভ কত আছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কত আছে তার উপর ডিপেন্ড করবে। প্লাস গোল্ড আছে, কিছু ইয়ে সিকিউরিটিজ আছে, সেগুলো আমরা পড়বো ফোরেক্স পড়ার সময়, ফেমা অ্যাক্ট পড়ার সময় ওগুলো পড়বো, ঠিক আছে। হ্যাঁ, এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট পড়ার সময় ওগুলো পড়বো। বাট যেটা বেসিক,
যে এখানে প্রশ্নটা হচ্ছিল যে আরবিআই এর রোলটা কি, মেইন রোলটা কি। আরবিআই এর মেইন রোল হচ্ছিল এই ফরেন এক্সচেঞ্জের উপর কোনো অ্যাডভার্স এফেক্ট না আসে, অ্যাডভার্স শক না আসে। মানে আরবিআই কিন্তু ভারতীয় ইকোনমিটাকে ফরেন এক্সচেঞ্জের উপর অ্যাডভার্স শক থেকে রক্ষা করে। কি করে রক্ষা করে? প্যান ওয়ার্ল্ডে ফরেন এক্সচেঞ্জ যার যার আছে, ফরেন এক্সচেঞ্জ যার যার প্রত্যেকটা দেশের যা যা ফরেন এক্সচেঞ্জ আছে তার ভিত্তিতে ইউএস ডলারের এক্সচেঞ্জ রেট হয়। এবং ভারতবর্ষ জানে যে ইউএস ডলারের এক্সচেঞ্জ রেট সেটাও সেটার ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, এবং ডিমান্ড এবং সাপ্লাই ডিপেন্ড করে ইন্টারন্যাশনাল ব্যালেন্স অফ পেমেন্ট এবং ট্রেডের উপর। এবং এত কিছু মাথায় রেখে আরবিআই ঠিক ডিটারমাইন করে নেয় যে আগামী দিনে যদি আমার ব্যালেন্স অফ পেমেন্টটা এক্স হয়, আগামী দিনে যদি আমার ইম্পোর্টটা এত হয়, এক্সপোর্টটা এত হয়, এবং নেট বিওপিটা এত হয়, আমার এত টাকা লাগবে এক্সপোর্টের, এত টাকা লাগবে ইম্পোর্টের জন্য পেমেন্ট করতে, প্লাস আমাদের যে নর্মাল এক্সচেঞ্জ রেট ঘুরতে যাওয়ার জন্য, এর যাওয়ার জন্য লাগে, সব হিসাব করে দেখবে প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী ইন্টারন্যাশনাল ডিমান্ড অফ ইউএস অ্যান্ড ডলারের উপর ডিপেন্ড করে কত ফরেক্স রিজার্ভ আমার রাখতে হবে, সেটা কিন্তু আরবিআই আগে থাকতে ক্যালকুলেট করে রাখে। এবং আরবিআই এর কিন্তু ফোরকাস্টিং টেকনিক আছে। মানে সে কিন্তু হঠাৎ আজকে সকালে উঠে আজকে এই দেখ দেখ কত ডিমান্ড, না, আরবিআই এর একটা ডেফিনিট ফোরকাস্টিং টেকনিক আছে, যেখানে কিন্তু আরবিআই নেক্সট 6 মাস, নেক্সট 12 মাস, নেক্সট 5 ইয়ার্স এর একটা ফোরকাস্ট করে রাখে যে ইন্টারন্যাশনাল ডলার এই লেভেলে মান যেতে পারে এবং আমাকে এতটা ফরেক্স কিন্তু রাখতে হবে যদি আমার টাকার ভ্যালুয়েশনটা, কারেন্সি ভ্যালুটা ডিভ্যালু না করতে হয়। এবং সেই অ্যাকশনস গুলোকে কেন নেয়? তু যাতে ফরেক্স এর উপর, ফরেন এক্সচেঞ্জের উপর কোনো রকম ইম্প্যাক্ট না আসে। এবং এগুলো সবই করে, যদি ফরেন এক্সচেঞ্জের উপর ইম্প্যাক্ট আসলে কি হবে? আমাদের কারেন্সি, টাকার মান কমে যাবে। আজকের দিনে ধরো একটা ইউএস ডলার মানে হচ্ছিল আমাদের 80 টাকা অফ ইন্ডিয়ান ন্যাশনাল রুপি, আইএনআর। এবং $1 সমান সমান 80 টাকা। এর ভিত্তিতে যদি ভারতীয় মান পড়ে যায়, পরবর্তীকালে 100 আইএনআর সমান সমান $1 হবে। যদি 20 মান, 20-25% মান পড়ে যায়, তখন 100 টাকা বরাবর $1 হবে। তার মানে 100 টাকা বরাবর $1 হওয়া মানে আমার কি কস্টলি হয়ে যাবে? আমার এখানে ভারতীয় গুডসের দাম বেড়ে যাবে, তাই না? আমাদের ভারতীয় গুডসের দাম বেড়ে যাবে, কারণ আমার ইম্পোর্ট কস্টলি হয়ে যাবে। আমার আগে ইম্পোর্ট করতে মানে 80 টাকা আমার যখন আইএনআর ছিল, আমি $1 ইম্পোর্ট করতে পারতাম। আমার যখন 100 টাকার মান কমে গেল, তখন আমার আরো বেশি টাকা লাগবে $1 কিনতে, ঠিক আছে, $1 মাল কিনতে। সো এই যে ইম্পোর্ট এক্সপোর্ট কস্টলি হওয়া বা চিপ হওয়া, এটাও কিন্তু ডিপেন্ড করছে আমার ফরেক্স রিজার্ভের উপর। সো বলে যে আরবিআই এই ফরেক্স ম্যানেজমেন্টটা করে ইট স্টেরিলাইজেস ইন্ডিয়ান ইকোনমি। এই যে স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশন কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই আরবিআই এর ফাংশনের জন্য। অনেক সময় প্রশ্নে জিজ্ঞেস করতে পারে আরবিআই ভারতীয় ইকোনমিটাকে ফরেন এক্সচেঞ্জ শক থেকে প্রোটেক্ট করে, সেই মেথডটার নাম কি? স্টেরিলাইজেশন ইজ দ্য নেম অফ দ্যাট মেথড, ঠিক আছে? আচ্ছা, সো আমরা স্টেরিলাইজেশন ফাংশনটা পড়লাম আরবিআই। এছাড়াও কিছু জেনারেল ফাংশনস থাকে। ধরো কেউ একজন ব্যাংক খুলবে, রিলায়েন্সের অনিল আম্বানি ধরে নাও, বা আমাদের কি নাম ভদ্রলোকের, মুকেশ আম্বানি একটি ব্যাংক খুলবে। তার লাইসেন্সটা কে দেবে? তার লাইসেন্সটা দেবে হচ্ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? রাতারাতি আমি তুমি উঠে তো বাড়ির সামনে একটি দোকান খুলে বলতে পারি না এটা আমার ব্যাংক, তাই না? আমাকে একটা লাইসেন্স নিতে হবে, তার একটা মেথড আছে, ব্যাংকের মিনিমাম ক্যাপিটাল আছে, রিজার্ভ ক্যাপিটাল, সেইগুলো সব কিছু ফলো করতে হবে। যে পেইড আপ ক্যাপিটাল কত হবে একটা ব্যাংকের, তার রিজার্ভ রেটস কত হবে, ঠিক আছে? থার্ড, যেটা তুমি আমি যে টাকা ডিপোজিট রাখি, এই প্রত্যেকটা ব্যাংকে ইন্টারেস্ট রেটটা সমান হয় কেন বলো তো?
যদি আমি এসবিআই তে যাই, আজকের ইন্টারেস্ট রেট ধরে নাও অ্যারাউন্ড 7 থেকে 8, 7.5% মধ্যে ইন্টারেস্ট রেট। আবার আমি ধরে নাও পিএনবি তে গেলাম, গিয়ে দেখলাম যে সেম ইন্টারেস্ট রেট। আবার এইচডিএফসি তে গেলাম, দেখলাম যে সেম ইন্টারেস্ট রেট। অনলি নন ব্যাংকিং ফিনান্স কোম্পানিগুলো একটু হয়তো বেশি দিতে পারে, যেমন শ্রীরাম চিটস, শ্রীরাম ফিনান্স, ঠিক আছে, সেগুলোতে আবার টাকা ডোবারও ইয়ে আছে। একটা জিনিস অবাক কাণ্ড, এই প্রত্যেকটা ব্যাংক একই ইন্টারেস্ট রেট তোমায় দেয় কেন? কারণ দ্যাট ইজ রেগুলেটেড বাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা রেঞ্জ বলে দেয় যে এত দিনের জন্য যদি কেউ ডিপোজিট রাখে তার ইন্টারেস্ট রেটটা X to Y% মধ্যে হতে হবে, এবং প্রত্যেকটা ব্যাংক এই X to Y% মধ্যেই কিন্তু সেই ইন্টারেস্ট রেটটা ডিসাইড করে, মাথায় থাকবে। সেকেন্ড হচ্ছিল আরবিআই এর কিছু প্রমোশনাল ফাংশনস আছে। প্রমোশনাল ফাংশনস মানে হচ্ছিল আরবিআই ব্যাংকিং সিস্টেমটাকে, আমাদের ভারতীয় ব্যাংকিং সিস্টেমটাকে বৃদ্ধি করে কি করে, ঠিক আছে, প্রমোট করে অথবা বৃদ্ধি করে কি করে। বৃদ্ধি করে হচ্ছিল কমার্শিয়াল ব্যাংকস গুলোকে বলে তোমরা আরো ব্রাঞ্চ খোলো, আরো গ্রামের দিকে যাও, যে লোকগুলো ব্যাংকিং সুবিধা পাচ্ছে না তাদের কাছে গিয়ে ব্যাংকিং সুবিধা দাও। পার্টিকুলারলি এটা বলে হচ্ছিল এসবিআই কে। এসবিআই হ্যাজ দি লার্জেস্ট নাম্বার অফ ব্যাংকিং ব্রাঞ্চেস ইন ইন্ডিয়া। প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখবে পাড়ায় পাড়ায় একটা করে এসবিআই ছোট ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইভেন ভারতের দেশে নয় বিদেশেও কিন্তু ব্রাঞ্চ খোলার জন্য এনকারেজ করে। নেক্সট হচ্ছে হলো ভারতবর্ষের বেকিং না, এটা ব্যাংকিং হ্যাবিটস অফ দি পিপল হবে, সেইগুলোকে বলে। দেখবে অনেক সময় তুমি আরবিআই থেকে মেসেজ পাও যে কনজিউমার এডুকেশন অ্যান্ড প্রোটেকশন, আরবিআই থেকে এসএমএস এসছে আপনি কোনো কলে পাসওয়ার্ড দেবেন না, ঠিক আছে। এই কনজিউমার এডুকেশন ফর প্রোটেকশন, এইগুলো কিন্তু আরবিআই ইনিশিয়েটিভ নয়। ডিজিটাল ইনিশিয়েটিভস গুলো, ইন্ডিয়া ইনিশিয়েটিভস, ফর এক্সাম্পল এই পেমেন্ট ব্যাংক গুলো কিন্তু আরবিআই প্রথম আইডিয়েট করে পেমেন্ট ব্যাংক গুলো শুরু করেছিল, ঠিক আছে। পেমেন্ট ব্যাংক মানে এই গুগল পে, ফোন পে, এইগুলো হচ্ছে বলি হচ্ছিল পেমেন্ট ব্যাংক। সো এইগুলো হচ্ছিল প্রমোশন ফাংশনস to strengthen and expand the financial system of India. ওকে, আচ্ছা, আরবিআই এর কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে, ছোট ছোট ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে, যে আরবিআই যে কয়েন্স ইস্যু করে, এই যে অ্যাজ পার দ্য কয়েনেজ অ্যাক্টস, আরবিআই তো 1 টাকা ছাড়া অন্য কয়েন্স গুলো ইস্যু করে, এবং এই কয়েনগুলো ম্যাক্সিমাম কত টাকার কয়েন ইস্যু করতে পারে? 1000 টাকার কয়েন ইস্যু করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরবিআই নোটস ইস্যু করে, তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে আরবিআই কি 1 লক্ষ টাকার একটা নোট ছাপতে পারে? না, আরবিআই এর ম্যাক্সিমাম হচ্ছিল 10,000 টাকা পর্যন্ত নোট ছাপতে পারে, মানে একটা সিঙ্গেল নোট 10,000 টাকার হতে পারে, ঠিক আছে। আমি কোনোদিন দেখিনি, আমি 5,000 টাকার নোট অব্দি দেখেছি, ঠিক আছে। না ছাপলেই ভালো, রাইট। আবার কবে ডিমনিটাইজেশন করে দেবে। হ্যাঁ, আচ্ছা, বলছো হারিয়ে গেলে খুব চাপ, হ্যাঁ, পকেট মাররা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এইবার আরেকটি প্রশ্ন, যে কোল্যাটারাল ফ্রি এগ্রিকালচারাল, দেখো আরবিআই কিন্তু এগ্রিকালচারাল লোন ডাইরেক্ট দেয় না। এগ্রিকালচারাল লোন কারা দেয়? নাবার্ড বলে একটি সংস্থা আছে, এবং রিজিয়নাল রুরাল ব্যাংকস আছে। প্রত্যেকটা স্টেটের রিজিয়নাল রুরাল ব্যাংকস আছে এবং নাবার্ড আছে, আর কিছুটা আর রুরাল কোঅপারেটিভ ব্যাংকস, আরসিবিস বলে, এরাও কিন্তু বীজের জন্য লোন দেয়, বিভিন্ন কারণে রুরাল লোনগুলো দেয়, ঠিক আছে। আচ্ছা, না, নাবার্ডটা ছেড়ে দিয়েছে আরবিআই, পরে বলছি। নাবার্ডের ব্যাপারে আমরা পড়বো ব্যাংকিং সিস্টেমের পরের চ্যাপ্টার যখন পড়বো, নাবার্ডের ব্যাপারে ডিটেল পড়বো। আগে নাবার্ডটা ডাইরেক্টলি আরবিআই এর আন্ডারে ছিল, আরবিআই সেই কাজগুলো করতো, বাট নারাসিমাম কমিটির 1991 তার রেকমেন্ডেশনে এই আরবিআই কিন্তু নাবার্ডটাকে আলাদা করে নেওয়া। আচ্ছা, কিন্তু এই নাবার্ডের যে পলিসিগুলো হবে, আরআরবির যে পলিসিগুলো হবে, এদের পলিসিগুলো কিন্তু ইনফ্লুয়েন্স করে হচ্ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই পলিসির মধ্যে কিন্তু নিয়ে এসছে আরবিআই যে আমাদের যে কৃষি লোনগুলো হবে,
এবং তার ম্যাক্স লিমিট হচ্ছিল ₹2 লাখ পার বরোয়ার। এগুলো কিন্তু কোল্যাটারাল ফ্রি এগ্রিকালচারাল লোন হবে। তুমি কৃষককে গিয়ে বলতে পারবে না যে ভাই তোমার চাষের জমিটা বন্ধক রাখো তারপরে আমি লোন দিচ্ছি। সো এই আইনটা কিন্তু মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এনেছে। এই 2 লক্ষ টাকাটা আগে মনে হয় 1.5 লাখ টাকা ছিল, 1 জানুয়ারি 2025 থেকে এটা 2 লক্ষ টাকা পার কৃষক করে দিয়েছে। পরবর্তী হচ্ছিল হাউ আরবিআই অ্যারেস্ট ক্যাপিটাল আউটফ্লোস। ক্যাপিটাল আউটফ্লোস মানে কি আমি তোমায় বলছি। হ্যাঁ গো, আরো 15 মিনিট তো লাগবেই। 15, রাইট রাইট। একটু যদি না পড়াই কি করে হবে, আর তোমরাও যদি একটু না পড়ো কি করে হবে, তাই না? চলো একটু পড়ে নি। আচ্ছা, ক্যাপিটাল যেটা বোঝার দরকার সেটা হচ্ছিল ক্যাপিটাল আউটফ্লো। হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল আউটফ্লোস? ক্যাপিটাল আউটফ্লো মানে, ক্যাপিটাল তো মানে তোমরা বোঝো, যেটাকে বাংলায় মানে বলি আমরা হচ্ছিল মূলধন, তাই তো? ক্যাপিটাল মানে হচ্ছিল মূলধন। জেনারেলি আমাদের যে ফিনান্সিয়াল অ্যাসেটস গুলো আছে, ফর এক্সাম্পল ক্যাপিটাল বলতে আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু ক্যাপিটাল লেগে থাকে, বাট এইখানে যেটা ক্যাপিটাল বোঝাচ্ছে সেটা হচ্ছিল স্টকস, ইনভেস্টমেন্ট ইন স্টকস, ইনভেস্টমেন্ট ইন বন্ডস, ইনভেস্টমেন্ট ইন রিয়েল এস্টেট, ইনভেস্টমেন্ট ইন পোর্টফোলিও ইনভেস্টমেন্টস মানে বিভিন্ন রকম কোম্পানির স্টক কেনা, ইনভেস্টমেন্ট ইন লোনস ফ্রম ফরেন এন্টিটিস, ঠিক আছে? সো এই রকম অনেকগুলো ফর্মস অফ ক্যাপিটাল থাকে যেটা আমাদের ভারতবর্ষে ক্যাপিটাল হিসেবে গণ্য, ঠিক আছে? ক্যাপিটাল মানে হচ্ছিল মূলধন। মূলধন খালি ব্যবসার জন্যই লাগে না, মূলধন মানে অনেক কিছুতে ইনভেস্ট করা যায়, ঠিক আছে? আচ্ছা, এইবার এই ক্যাপিটালটা মানে আমাদের দেশের ইন্টারেস্ট রেট, মানে ধরে নাও আমাদের দেশের গভর্নমেন্ট বন্ডস কেউ কেন কিনবে যদি ইন্টারেস্ট রেটটা কম হয়? ভারতবর্ষের ধরে নাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ড অথবা সিকিউরিটি, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ড অথবা সিকিউরিটির ইন্টারেস্ট রেট ধরে নাও এক্সাম্পল 6%, আর গভর্নমেন্ট অফ বাংলাদেশের ইন্টারেস্ট রেট হচ্ছিল 12%, গভর্নমেন্ট অফ বাংলাদেশ বন্ডস। এইবার ফরেন ইনভেস্টররা দেখবে যে কোন দেশটা একটু স্টেবল। আবার গভর্নমেন্ট অফ ব্রাজিলের ইয়েটা হচ্ছিল 8%। এইবার ইনভেস্টররা দুটো জিনিস দেখে, একটা হচ্ছিল ইন্টারেস্ট রেট, কত পার্সেন্ট আমরা ইন্টারেস্ট রেট পাচ্ছি মানে রেট অফ রিটার্ন, আর সেকেন্ডটা হচ্ছিল যে আমাদের যে রিটার্ন বা ইনভেস্টমেন্ট আছে সেটা স্টেবল কিনা। অ্যাজ এ কান্ট্রি ব্রাজিল ইজ মোর স্টেবল দ্যান বাংলাদেশ, and Brazil is offering 2% more interest rate than India. তাই জন্য ইনভেস্টররা হতে পারে যে ব্রাজিল হঠাৎ করে গভর্নমেন্ট অফ ব্রাজিলের বন্ডসে বা সিকিউরিটিসে 2% বেশি ইন্টারেস্ট দিচ্ছে, সো এখানকার যারা ইনভেস্টর ছিল তারা গভর্নমেন্টের বন্ড যারা হোল্ড করছিল তারা বিক্রি করে দিয়ে কাদের কাছে বিক্রি করে? ওপেন মার্কেটে বিক্রি করে দেয়। এই অপারেশনস গুলোকে ওপেন মার্কেটে হয়, সিকিউরিটি এবং বন্ড বিক্রি করা সেগুলো ওপেন মার্কেটেই করা যায়। এবং হ্যাঁ, ইভেন শেয়ারসও ছাড়তে পারো, তোমার কাছে যদি শেয়ার থাকে শেয়ার মার্কেটে তুমি শেয়ার মানে বিক্রি করে দিতে পারো, কিনতে পারো, ঠিক আছে? এর মার্কেটস গুলো রয়েছে, শেয়ার মার্কেটসই আছে। সো তারা কি করবে? তারা এইখান থেকে টাকাটা বার করে নিয়ে তারা ব্রাজিলের বন্ডে গিয়ে ইনভেস্ট করবে। তার মানে কি হলো? এই যে মূলধনটা যেটা ভারতবর্ষে ছিল এই মূলধনটা বাইরে চলে গেল, এইটাই হচ্ছিল আউটফ্লো, ক্যাপিটাল আউটফ্লো। সো আমি একটা এক্সাম্পল অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যান্ড বন্ডস দিয়ে বললাম, এরকম অনেক রকম এক্সাম্পলস আছে, ঠিক আছে, যেখানে গভর্নমেন্ট মানে এই ক্যাপিটাল আউটফ্লোস গুলো হয়। এবং ক্যাপিটাল আউটফ্লোকে বন্ধ করার পলিসিগত দিক থেকে ডিসিশন নিয়ে বন্ধ করার দায়িত্ব কার? ইট ইজ দ্য রিজার্ভ ব্যাংকস রেসপন্সিবিলিটি, ঠিক আছে? অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট রেট করা টু ফরেন ইনভেস্টার্স অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল ইনভেস্টার্স, তার দায়িত্ব হচ্ছে হলো রিজার্ভ ব্যাংক। এবং রিজার্ভ ব্যাংক যখনই এরকম ক্যাপিটাল আউটফ্লো শুরু হয়ে যায় তখন রিজার্ভ ব্যাংক কি করে? নিজের ইন্টারেস্ট রেটস গুলো বাড়িয়ে দেয়, যাতে এই ইন্টারেস্ট রেটস গুলো অ্যাট্রাক্ট করে বোথ ডোমেস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন ইনভেস্টার্স। এবং যত ভারতবর্ষে বেশি ইনভেস্টমেন্ট ঢুকবে তত আমাদের
ইকোনমি স্টেবল হবে তত আমাদের টাকার ভ্যালুয়েশনটা স্ট্রেনদেন হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে হলো যে টাইটনিং লিকুইডিটি। ঠিক আছে, এবার টাইটনিং লিকুইডিটি মানে এটা এখানে দিয়েছে কেন? আচ্ছা, ধরে নাও ধরে নাও ভারতবর্ষে, বা এটা এই পয়েন্টটা আমি ডিসকাস করছি না, এটা ক্যাপিটাল আউটফ্লোজ এর সঙ্গে কোনো রকম রিলেশন নেই, এটা রিলেশন হচ্ছিল মানি সাপ্লাইটাকে বাড়ানো কমানো, এইটা তুমি স্কিপ করো। আদার মেজার্স হচ্ছে হলো বিভিন্ন রকম ফরেন এক্সচেঞ্জ মার্কেটে বাইং সেলিং করে এই ক্যাপিটাল আউটফ্লোজটা কিন্তু আরবিআই অ্যারেস্ট করতে বিভিন্ন সময় অ্যারেস্ট করে। সো দিস ইজ ওয়ান অফ দি ফাংশনস অফ আরবিআই। নেক্সট হচ্ছে হলো আমাদের ভারতবর্ষের ক্রেডিট প্ল্যানিংটা কিন্তু আরবিআই করে। ব্যাংকিং সেক্টরে কত ক্রেডিট, ক্রেডিট মানে ব্যাংকস গুলো কি করে, ব্যাংকস গুলো বিভিন্ন লোককে লোন দেয়। এই যে দেখো, তুমি ডিপোজিটার, তুমি ব্যাংকে গিয়ে 100 টাকা ডিপোজিট করলে এবং ব্যাংক কিন্তু এই 100 টাকাটা নিয়ে বসে থাকে না। ব্যাংক কি করে, ব্যাংক কিন্তু দুজনকে লোনস দেয়, বিভিন্ন রকম লোনস দেয়, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ব্যাংকস, যাতে সেখান থেকে ব্যাংক ইন্টারেস্ট আর্ন করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে বিভিন্ন রকম লোন দেয় ব্যাংক, তার ইন্টারেস্ট রেট কত হবে, লোনের ইন্টারেস্ট রেটটা কত হবে, সেটা কে ডিসাইড করবে? তার একটা রেঞ্জ ডিসাইড করে দেয় আরবিআই। ব্যাংক কোথায় কত কি ইনভেস্ট করতে পারবে, ওই যে বলেছিলাম যে 100 টাকা তুমি ডিপোজিট করলে 100 টাকাই কিন্তু লোনে খাটাতে পারবে না, মার্কেটে খাটাতে পারবে না। প্লাস ব্যাংক কোন সেক্টরে ইনভেস্ট করতে পারবে, কোন ব্যাংক কোন সেক্টরে ইনভেস্ট করতে পারবে, কত পার্সেন্টেজ অফ দেয়ার ডিপোজিটস ইনভেস্ট করতে পারবে, এই পলিসিগত ডিসিশন বা প্ল্যানিং গুলো কিন্তু নেয় হচ্ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে? এবং এই পলিসিগত ডিসিশন গুলো দুটো পলিসি ডিসিশনস থেকে নেয়, একটা হচ্ছে হলো এলবিএস লিডস ব্যাংক স্কিম, একটা হচ্ছে হলো পিএলপি পোটেনশিয়াল লিঙ্ক ক্রেডিট প্ল্যান। ঠিক আছে? দেখো, এইগুলো মনে রাখার কিচ্ছু ব্যাপার নেই। লিড ব্যাংক স্কিম মানে হচ্ছে হলো, এটা ইন্ট্রোডিউস হয় 1969-এ। এটা ডব্লিউবিসিএস জিজ্ঞেস করেছিল যে লিডস ব্যাংক স্কিম ভারতবর্ষে কবে ইন্ট্রোডিউস করা হয়, 1969। ঠিক আছে? লিড ব্যাংক স্কিমটা কি? দেখো, লিড ব্যাংক স্কিম কিন্তু হচ্ছে হলো আহ, ভারতবর্ষে অনেকগুলো ব্যাংক রয়েছে, প্রচুর ব্যাংক রয়েছে, কমার্শিয়াল ব্যাংকস রয়েছে, প্রাইভেট ব্যাংকস রয়েছে, গভর্নমেন্ট আন্ডারটেকিং ব্যাংকস গুলো রয়েছে। ঠিক আছে? সো এই ব্যাংকগুলোর মধ্যে কিছু মেইন ব্যাংকস আছে। ফর এক্সাম্পল, গভর্নমেন্ট ব্যাংকগুলোর মধ্যে ধরে নাও এসবিআই রয়েছে, প্রাইভেটের মধ্যে ধরে নাও এইচডিএফসি ইজ দ্য লার্জেস্ট ব্যাংক ইন প্রাইভেট সেক্টর। এই ব্যাংকগুলোকে বলা হয় লিড ব্যাংক। এই ব্যাংকগুলোকে ভারতবর্ষের টপ 5টা ব্যাংককে বলা হয় লিড ব্যাংকস অফ ইন্ডিয়া। এবং এই লিড ব্যাংকস গুলোর সঙ্গে আরবিআই কি করে, আলোচনা কোঅর্ডিনেশন করে। কোঅর্ডিনেশন করে কি ডিসাইড করে যে ভাই, তোমরা এই যে ডিপোজিটস নিচ্ছ, এই যে তোমাদের ডিপোজিটস গুলো নিচ্ছ, এই ডিপোজিটস ধরে নাও 100 টাকা ডিপোজিটস নিয়েছো, এরপরে তুমি আমার কাছে জমা রাখছো 4 টাকা, তুমি নিজের কাছে জমা রাখছো ধরে নাও 8 টাকা। ঠিক আছে? 8 টাকা তুমি নিজের কাছে অ্যাজ এ সিকিউরিটি রাখলে, ব্যালেন্স ব্লা ব্লা করলে তোমার কাছে লেন্ডিং এর জন্য অ্যাভেলেবেল হচ্ছিল, এক্সাম্পল নিচ্ছি আমি, যে 80 টাকা তোমার কাছে 100 টাকার মধ্যে লেন্ডিং এর জন্য অ্যাভেলেবেল। এবং তুমি কোন কোন সেক্টরে মেইন কত লেন্ডিং দরকার, মানে আমার ম্যানুফ্যাকচারিং এ কত লেন্ডিং দরকার, আমার সার্ভিসেস সেক্টরে কত লেন্ডিং দরকার, আমার রুরাল এগ্রিকালচার সেক্টর লেন্ডিং কত দরকার। ঠিক আছে? আমার স্টার্ট আপ ইন্ডিয়ায় কত লোনস বা লেন্ডিং এর রিকোয়ারমেন্ট আছে, সেগুলো দরকার। সো সেক্টরাল লেন্ডিং পার্সেন্টেজ গুলো ডিসাইড করে আরবিআই ওই লিড ব্যাংক গুলোর সঙ্গে কথা বলে। সেকেন্ড কি ডিসাইড করে, তোমার ইন্টারেস্ট রেটস গুলো কত হবে, মানে এই যে ডিপোজিটার 100 টাকা দিয়েছে, রেঞ্জ অফ ইন্টারেস্ট রেটস কত হবে। থার্ড হচ্ছিল, তুমি যে লেন্ডিং করছো, লোন দিচ্ছ, তার লোনের ইন্টারেস্ট রেট গুলো কত হবে। বিভিন্ন রকম লোন আছে, পার্সোনাল লোন আছে,
হোম লোন আছে, তোমার কার লোন আছে, প্রত্যেকটায় দেখবে ইন্টারেস্ট রেট গুলো আলাদা আলাদা। কেন ইন্টারেস্ট রেট গুলো আলাদা আলাদা হয়েছে? ওই আরবিআই কিন্তু লিড ব্যাংক গুলোর সঙ্গে ডিসাইড করে সেগুলো দিয়েছে, ডিসাইড করেছে। তো এই যে আরবিআই কিন্তু 1000 ব্যাংকের সঙ্গে ডিসকাশন করে না, এই লিড ব্যাংকগুলোর সঙ্গে ডিসকাস করে যে এই প্রত্যেকটা ভারতবর্ষের যে 600-650 ডিস্ট্রিক্ট আছে, সেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা করে লিড ব্যাংক, এবং ডিস্ট্রিক্ট ক্রেডিট প্ল্যানগুলোও কিন্তু মানে ডিস্ট্রিক্ট লেভেল অবধি কি কোন সেক্টরে কি হবে সেই প্ল্যানিং গুলোও কিন্তু আরবিআই করে। এই প্ল্যানিংটাকেই বলে হচ্ছিল লিড ব্যাংক স্কিম, মাথায় থাকবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছিল পোটেনশিয়াল লিঙ্ক ক্রেডিট প্ল্যান। পোটেনশিয়াল লিঙ্ক ক্রেডিট প্ল্যান মানে ভারতবর্ষে যে কটা ডিস্ট্রিক্ট আছে এই কাজটা করে হচ্ছিল নাবার্ড, এই কাজটা করে হচ্ছিল লিড ব্যাংকস গুলো, আর পিএলপিস গুলো করে হচ্ছিল নাবার্ড। এই পার্ট সেকশনটা কি, নাবার্ড কি আইডেন্টিফাই করে যে প্রায়োরিটি সেক্টর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কি কি আছে, পার্টিকুলারলি রুরাল গুলোর মধ্যে, ঠিক আছে? সেখানে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টস গুলো কি দরকার আছে, অ্যানুয়াল ক্রেডিট প্ল্যানস গুলো কি দরকার আছে রুরাল ইকোনমিতে, ঠিক আছে? ক্রেডিট সাপ্লাই অফ মানি কত লাগবে, ক্রেডিট সাপ্লাই অফ মানি মানে কি, ধরে নাও বীজ বপন করতে সেই বীজ লোন কত লাগবে, তারপরে ফার্মিং এগ্রিকালচারাল লোনস কত লাগবে, কত টাকা আমার এই মানে মরশুমের অনুযায়ী ড্রট ইয়ার হবে কিনা, ড্রট ইয়ার হলে কত টাকা মুকুব করতে হবে, এই সব কিছু কিন্তু নাবার্ড ডিসাইড করে অন পিএলপিস ডিস্ট্রিক্ট ওয়াইজ, ঠিক আছে? তার মানে দুটো জিনিস আমরা পড়লাম, আরবিআই ভারতবর্ষের ক্রেডিট প্ল্যানিং থ্রু লিড ব্যাংক স্কিম অ্যান্ড পিএলপিস, এটা তৈরি করে হচ্ছে হলো আমাদের এই ভদ্রলোক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে হলো প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। এটা অনেক লম্বা প্রম্পট কারেক্টিভ অ্যাকশনটা, এটা খালি একটা জিনিস মনে রাখো যে ধরে নাও আমরা রিসেন্টলি দেখেছিলাম ইয়েস ব্যাংক দেউলিয়া হয়ে গেছিল, দেউলিয়া হয়ে গেছিল, যদি কোনো ব্যাংক ফিনান্সিয়াল উইকনেসের মধ্যে পড়ে যায়, ঠিক আছে, ইনসলভেন্সি ডিক্লেয়ার করে, তার কিছু প্রি কন্ডিশনস আছে। যেমন ধরে নাও কোনো ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেট মানে এই যে মেহুল চোকসি এত টাকা নিয়ে পালিয়ে গেছে লোন নিয়ে, ঠিক আছে, তারপর নীরব মোদি পালিয়ে গেছে, এগুলো সব নন পারফর্মিং অ্যাসেট, মানে কেউ ব্যাংক কাউকে লোন দিয়েছে, সে আর টাকাটা ফেরত দিচ্ছে না, সে আর টাকাটা রিপেমেন্ট করতে পারছে না, কিংফিশার এয়ারলাইন্স, ঠিক আছে, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলো এগুলো করে। এই নন পারফর্মিং অ্যাসেটস যত বেশি হবে ব্যাংকিং সিস্টেম কিন্তু তত ভালনারেবল হবে, ঠিক আছে, মানে ব্যাংকিং সিস্টেম কোল্যাপস করে যেতে পারে। তার মানে নন পারফর্মিং অ্যাসেটস কত হতে পারে সেটাও কিন্তু স্পেসিফাই করে দেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? এবং হঠাৎ করে এও হতে পারে তুমি ধরো এই কোনো একটি ব্যাংকে টাকা রাখছো, এবং হঠাৎ করে মাসের প্রথমে তুমি সংসার খরচের জন্য 10,000 টাকা তার মধ্যে থেকে তুলতে গেলে ব্যাংক বললো যে টাকা নেই, ব্যাংক বললো যে কালকে আসুন, পরশু আসুন। সো এই জিনিসগুলো সেফগার্ড করার জন্য, ডিপোজিটার ইন্টারেস্ট সেফগার্ড করার জন্য, ব্যাংকিং সিস্টেমকে তন্দুরুস্ত রাখার জন্য এই আরবিআই কি করে, আরবিআই কিছু ইন্ডিকেটরস ডিসাইড করে রেখেছে, ইন্ডিকেটরস ডিসাইড করে রেখেছে। ফর এক্সাম্পল নন পারফর্মিং অ্যাসেট কত হতে হবে, সিআরআর কত রাখতে হবে, তোমার কাছে ডিপোজিট কত রাখতে হবে, ঠিক আছে, ডেইলি তোমার কাছে উইথড্রলস কত হয়, সেই টাকাটা মিনিমাম তোমার রেখে তারপরে তুমি লেন্ডিং করতে হবে তোমাকে, ঠিক আছে? সো সেফ প্র্যাকটিসেস গুলো আগে থাকতে কিছু ইন্ডিকেটর তৈরি করে রেখেছে। এই ফ্রেমওয়ার্কটাকে বলি আমরা প্রম্পট কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্ক। এইটা 2002 সালে আরবিআই কিন্তু তৈরি করে রেখেছে, পার্টিকুলারলি ফর প্রাইভেট অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট ব্যাংকস অ্যাজ ওয়েল অ্যাজ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ অলসো, যেগুলো হাত তুলে দেয় যে আমার কাছে আর টাকা নেই, পার্টিকুলারলি হাত তুলে দেয় মানে ইনসলভেন্সি ডিক্লেয়ার করে। তার জন্য এখন আরবিআই কিন্তু 2002 সাল থেকে অ্যাডভান্স অডিট শুরু করেছে আন্ডার পিসিএ ফ্রেমওয়ার্ক,
ঠিক আছে, এবং সেখানে কিন্তু আরবিআই রিভিউ অথরিটি 2.0 2021 সালে তৈরি করেছে। এই রিভিউ অথরিটি কিন্তু আরবিআই রুলস এবং গাইডলাইন্স গুলো প্রত্যেকটা ব্যাংক মেনে চলছে কিনা সেগুলো মানে প্রায় উইকলি এবং ফোর্টনাইটলি মনিটর করে। মানে অবাক হব না যদি ডেইলিও মনিটর করছে এখন, হ্যাঁ, যাতে কেউ হঠাৎ করে রাতারাতি ইনসলভেন্সির দিকে না এগোয়। একটা জিনিস মাথায় রাখবে, এই প্রম্পট অ্যাকশন মানে যখনই দেখবে কেউ একটা ইয়ের দিকে যাচ্ছে, মানে ফ্রেমওয়ার্কের দিকে যাচ্ছে, মানে এই দেখো ইন্ডিকেটর গুলো হচ্ছিল ক্যাশ রিজার্ভ, মানে ক্যাপিটাল বেসেল ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, সেকেন্ড হচ্ছিল এনএনপিএ রেশিও, অ্যাসেট কোয়ালিটি কি কি আছে, নন পারফর্মিং অ্যাসেটস কত আছে, বেসেল ওয়ান ক্যাপিটাল টায়ার রেশিও কত আছে, এই রিস্ক থ্রেশোল্ড ওয়ান, রিস্ক থ্রেশোল্ড টু, রিস্ক থ্রেশোল্ড থ্রি, এত কিছু পড়ার কিন্তু দরকার নেই। তোমাদের খালি মাথায় রাখতে হবে অ্যাসেট কোয়ালিটি, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি আছে কিনা। ঠিক আছে, এত কিছু এর পার্সেন্টেজ গুলো ইউপিএসসির জন্য একটু অ্যাপ্লিকেবল হতে পারে, তোমাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। তার মানে এই প্যারামিটারস গুলোর উপর আরবিআই কিন্তু নজর রাখে, যে এই প্যারামিটারস গুলোর কি হলো, কিভাবে এগোচ্ছে। এবং এপ্রিল 1, 2025 কিন্তু আরবান কোঅপারেটিভ ব্যাংকগুলো যেহেতু মোর দেউলিয়ার দিকে এগোচ্ছে, সেই জন্য সুপারভাইজারি অ্যাকশন ফ্রেমওয়ার্ক আরবিআই তৈরি করে দিয়েছে 1 এপ্রিল 2000 এই বছর থেকে। ইউসিবিস গুলো কিন্তু এই আরবিআই এর তত্ত্বাবধানের আন্ডারে আসবে। এই আরবিআই যে দেখছে এগুলো কিন্তু শিডিউল কমার্শিয়াল ব্যাংকস, এনবিএফসিস, এইগুলোর অবধি সীমিত। রিজিয়নাল রুরাল ব্যাংক কিন্তু এর আন্ডারে পড়ে না, পিসিএ ফ্রেমওয়ার্কের আন্ডারে পড়ে না। পেমেন্ট ব্যাংকগুলো মানে গুগল পে, ইয়ে ওরা তো ডিপোজিট ওঠায়ও না, ওরা খালি পেমেন্ট ফেসিলিটেট করে, সেই জন্য এই ফ্রেমওয়ার্কের আন্ডারে পড়ে না। আর স্মল ফিনান্স ব্যাংকগুলো কিন্তু এই ফ্রেমওয়ার্কের আন্ডারে পড়ে না। এই যে রিজিয়নাল রুরাল ব্যাংকস গুলো, এগুলো কন্ট্রোল করে হচ্ছিল নাবার্ডের নিজস্ব এরকম ফ্রেমওয়ার্ক আছে, আর্লি ডিটেকশন ফ্রেমওয়ার্ক কিন্তু আছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই প্রম্পট কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্ক অফ আরবিআইটা তৈরি করা হয়েছে কিসের জন্য? প্রম্পট কারেক্টিভ অ্যাকশন অফ আরবিআই ইজ টেকেন টু highlight or early detect the insolvency chance of any bank, scheduled commercial bank or financial institution. ঠিক আছে, ফিচার্স গুলো আর্লি ওয়ার্নিং সিস্টেম আছে, থ্রেশহোল্ড, এগুলো এত কিছু আমি পড়াচ্ছি না। এর মধ্যে অ্যাকশনস কি কি নিতে পারে আরবিআই, এই ফ্রেমওয়ার্কের দ্বারা কি কি অ্যাকশন নিতে পারে? প্রথম কথা তো আরবিআই কোনো একটি ব্যাংককে বলতে পারে এই তুমি আর লেন্ডিং করো না, তোমার লেন্ডিংটা বন্ধ করো, বিকজ ইউ আর টু অ্যাগ্রেসিভ ইন লেন্ডিং এবং তোমার নন পারফর্মিং অ্যাসেটস বেড়ে যাচ্ছে। কোনো ব্যাংকে বলতে পারে তুমি ভাই আর ব্রাঞ্চের এক্সপানশন করো না, তুমি ব্রাঞ্চ এক্সপানশন করে তুমি সার্ভিস দিতে পারছো না, ঠিক আছে, অনেক কমপ্লেন আছে, অনেক কি আছে, তুমি ব্রাঞ্চ এক্সপানশনটা বন্ধ করো। অথবা আরবিআই হয়তো অন্য কোনো ব্যাংকে বলছে এক্সপান্ড করো, ধরে নাও রুরাল, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে দরকার হচ্ছিল একটি রিজিয়নাল রুরাল ব্যাংকের, সেখানে গিয়ে আমাদের আইসিআইসিআই ব্যাংক বলছে আমি একটি ব্রাঞ্চ খুলব। আরবিআই বললো যে না, পুরুলিয়ার এই প্রত্যন্ত গ্রামে ইট ইজ এন্টায়ারলি রুরাল বেস, এখানে তোমার কোনো কাজ নেই, এখানে নাবার্ডের একটি শাখা খুলতে পারে, কিংবা আরআরবির রিজিয়নাল রুরাল ব্যাংকস, অথবা জেনারেলি আরআরবি স্টেটে একটাই থাকে এখন, অথবা কোঅপারেটিভ ব্যাংকের শাখা খুলতে পারে, এসবিআই গিয়েও শাখা খুলতে পারে, ঠিক আছে, কিন্তু তুমি ইউ আর নট এ রুরাল ওরিয়েন্টেড ব্যাংক, সো আই এম ক্যান্সেলিং ইউর ব্রাঞ্চ এক্সপানশন। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো ব্যাংক যে ডিভিডেন্ড গুলো পে করে, ডিভিডেন্ড মানে শেয়ার হোল্ডারকে প্রফিটের একটা পার্ট পেমেন্ট করে, কতখানি শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড পেমেন্ট করবে সেটা কিন্তু পারমিশন নিতে হয় আরবিআই এর থেকে প্রত্যেকটা ব্যাংক, মানে তুমি নিজে ডিসাইড করেও কিন্তু নিতে পারবে, ঠিক আছে। এবং তোমার ম্যানেজমেন্ট, ব্যাংক অফ বরোদার ম্যানেজিং ডিরেক্টর কে হবে, বোর্ড অফ ডিরেক্টরসে কারা থাকবে, আরবিআই পারমিশন ছাড়া কিন্তু হবে না, বি ইট এ প্রাইভেট ব্যাংক, বি ইট এ গভর্নমেন্ট ব্যাংক, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট হচ্ছে হলো আরবিআই কিন্তু এটাও করতে পারে যে তোমাকে কোনো একটি ব্যাংককে বলতে পারে তুমি এই স্পেসিফিক সেক্টর ছাড়া আর ধার দিতে পারবে না। আইসিআইসিআই ব্যাংককে বলল যে তুমি যে লেন্ডিং করছো, তুমি যদি 100 টাকা ধার দাও, 100 টাকার মধ্যে 30 টাকা আমি ইয়ারমার্ক করলাম, তোমাকে স্টার্ট আপে ইনভেস্ট করতে হবে। সেক্টর স্পেসিফিক বলে দিতে পারে তোমাকে সিভিল এভিয়েশনে অথবা আমাদের ডিফেন্স এভিয়েশনে তোমাকে ইনভেস্ট করতে হবে, কোম্পানিগুলোকে লোন দিতে হবে। সো এই টাইপের ইনস্ট্রাকশনও কিন্তু আরবিআই দিতে পারে। এবং ব্যাংকের নিজস্ব বোর্ড, ধরে নাও এইচডিএফসি ব্যাংকের একটা গভর্নিং বডি আছে অথবা বোর্ড অফ ডিরেক্টরস আছে, বোর্ড অফ ডিরেক্টরস, এই বোর্ড অফ ডিরেক্টরস একটি ডিসিশন নিল যে আমি ডিভিডেন্ড পেমেন্ট করব এবছর প্রফিটের মধ্যে থেকে, আউট অফ মাই 100 রুপিস অ্যাজ মাই প্রফিট আই উইল পে 10 রুপিস অ্যাজ ডিভিডেন্ড বলে পলিসিগত ফ্রেমওয়ার্ক তৈরি করবে। এই ডিসিশনটাকে খারিজ করে দিতে পারে আরবিআই, মানে বোর্ড অফ ডিরেক্টরস এর যে কোনো ডিসিশনের উপর কলম চালাতে পারে আরবিআই। এইটুকুনি প্যারাগ্রাফটা কিন্তু ডব্লিউবিসিএস এর জন্য তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাথায় থাকবে তো? হুম, আচ্ছা, চলো। এই দেখো প্রম কারেক্টিভ অ্যাকশনের মধ্যে এগুলো দেখে নিও, এগুলো একদম সোজা জিনিস। আচ্ছা, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল এগুলো তোমরা পড়ো, আমি আর পড়াচ্ছি না। ব্রাঞ্চ লাইসেন্সিং, আচ্ছা এই স্লাইডটা একটুখানি তোমাদের চোখ বোলাতে হবে। এই স্লাইডটা হচ্ছিল কোন কোন জিনিসগুলো আরবিআই এর ফাংশন নয়। প্রথম পার্টটি, আরবিআই কম্পিট করতে পারবে না কমার্শিয়াল ব্যাংকস গুলোর সাথে। কমার্শিয়াল ব্যাংকস মানে এসবিআই, এইচডিএফসি, এগুলোর সাথে কম্পিট করে আরবিআই নিজস্ব ব্রাঞ্চ খুলতে পারবে না, বা আরবিআই ডাইরেক্টলি কনজিউমার অথবা ইন্ডাস্ট্রিকে লেন্ডিং করতে পারবে না বা ডিপোজিটও তুলতে পারবে না। সেকেন্ডটা কি, আরবিআই কি করতে পারে না, আরবিআই এর কাছে এরা সবাই টাকা জমা রাখে, আরবিআই এর কাছে সিআরআর জমা রাখে, এসএলআর নিজের কাছে জমা রাখে, বিভিন্ন রকম রেপো রেটস, রিভার্স রেপো টাকাগুলো জমা রাখে। এই যে জমা টাকা আরবিআই এর কাছে থাকে অফ দিস কমার্শিয়াল ব্যাংকস, এর এগেইনস্টে এরা কমার্শিয়াল ব্যাংকগুলো তো বলতে পারে আপনার কাছে আমি 10 টাকা রেখেছি, আপনি আমাকে ইন্টারেস্টটা দিন। But RBI is not allowed to pay interest on its deposits, মাথায় রাখবে। ঠিক আছে, এই যে টাকাগুলো সিআরআর কিংবা আদার ডিপোজিটস জমা রাখে বাই লিগাল রুল, তার উপর কিন্তু কোনো ইন্টারেস্ট ফেরত পায় না। ঠিক আছে, আরবিআই কাউকে ইন্টারেস্ট দিতে পারে না। থার্ড হচ্ছিল আরবিআই কোন রকম ব্যবসা বাণিজ্যে নিজে জড়াতে পারবে না, সেটা একটা বলে দিয়েছে। নেক্সট হচ্ছিল আরবিআই কোন রকম লোনস কিন্তু আরবিআই এগেইনস্ট ইমুভেবল প্রপার্টি আরবিআই কিন্তু দিতে পারবে না। ঠিক আছে, নেক্সট বলেছে আরবিআই নিজের শেয়ার নিজে কিনতে পারবে না অথবা অন্য কোনো ব্যাংকের শেয়ার কিনতে পারবে না। ঠিক আছে, সেই পার্টটা বলেছে। নেক্সট হচ্ছিল আরবিআই কনজিউমার বা ফার্মারকে ডাইরেক্টলি কোনো রকম ক্রেডিট অথবা লোন দিতে পারবে না, সেই পার্টটা বলেছে। নেক্সট হচ্ছে হলো কোন রকম ডিপোজিট ওঠাতে পারবে না অথবা কোন রকম লেন্ডিং অপারেশনস কিন্তু আরবিআই করতে পারবে না। লাস্ট হচ্ছে হলো শেয়ার মার্কেটে আরবিআই নাক গলাতে পারবে না, কারণ তার রেগুলেটর হচ্ছিল সেবি, স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, নাকি সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, দেখি তো সেবির ফুল ফর্মটা কি, এক সেকেন্ড। হ্যাঁ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, রাইট। ঠিক আছে, স্টক নয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড। তার মানে এইটার থেকে দেখো ডাব্লিউবিসিএস টুকটুক করে 1 2 3 4 5 6 6টা কোশ্চেন জিজ্ঞেস করে ফেলেছে। এই স্লাইডটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা প্রশ্ন উত্তরে আসি। আমি তোমাদের বলছি আরবিআই এর উপর দেখো 34টা প্রশ্ন আরবিআই এর ফাংশনের উপর, আরবিআই এর ফাংশনের উপর আজ পর্যন্ত 34টা প্রশ্ন কিন্তু ডব্লিউবিসিএস জিজ্ঞেস করে ফেলেছে। আমরা 2023-এর প্রশ্ন যদি পাই তাহলে 2023-এর প্রশ্নগুলো খালি আমরা দেখে নেব। ঠিক আছে, আচ্ছা
নেক্সট হচ্ছে হলো, দেখো মেইনস 2023-এর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, এবং আমি রিকোয়েস্ট করব আরবিআইটা খুব ভালোভাবে পড়বে। আরবিআই রিকোয়ার্স এভরি শিডিউল ব্যাংক টু, আরবিআই প্রত্যেকটা ব্যাংককে কি মেনটেন করতে বলে, আরবিআই প্রত্যেকটা ব্যাংককে কি মেনটেন করতে বলে, আরবিআই তার কাছে শিডিউল ব্যাংক টু মেনটেন ক্যাশ রিজার্ভস উইথ ইট, ঠিক আছে? কিছু ক্যাশ রিজার্ভ আরবিআই এর কাছে জমা দিয়ে দেয় ইন ফর্ম অফ সিআরআর, আর কিছু ক্যাশ এবং রিজার্ভ সেগুলো কিন্তু নিজের কাছে রাখতে বলে। না, ক্যাশ ক্যাশ রিজার্ভই মেইন, ঠিক আছে? ক্যাশ অ্যান্ড গোল্ডই হওয়া উচিত, এখানে অপশানে ক্যাশ অ্যান্ড গোল্ড নেই, তাই জন্য খালি ক্যাশ রিজার্ভসই। না, ক্যাশ অ্যান্ড গোল্ড তো আছে, গোল্ড অ্যান্ড ক্যাশ রিজার্ভস উইথ ইট। হ্যাঁ, 4 নম্বরটা আমাদের উত্তর হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো মেইন ফোকাস অফ সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল। সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল মানে হচ্ছে হলো আমাদের, দেখো এইখানে আমরা সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোলটা কি, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল মানে হচ্ছে হলো এটা একটা মনিটারি পলিসি টুল, যেটা অ্যালোকেশন অফ লোনস ইন দ্য ইকোনমিকে ইনফ্লুয়েন্স করে টুয়ার্ডস স্পেসিফিক সেক্টর অর অ্যাক্টিভিটিস, ঠিক আছে? মানে পার্টিকুলার সেক্টর অথবা অ্যাক্টিভিটিসে কিছু লোন দেয়া হবে, সেটাকে ডিসাইড করে হচ্ছিল আরবিআই, এবং সেই জন্য এই সেক্টরস গুলো যেহেতু সিলেক্টিভ সেক্টরস, সেই জন্য এটাকে বলে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে কি কি করে ওভারঅল কোয়ান্টিটিতে, সিলিং অন ক্রেডিট করে, মিনিমাম রিকোয়ার্ড মার্জিন করে, ঠিক আছে? মার্জিন মানে হচ্ছে হলো মার্জিন ফর লোনস, ঠিক আছে? কোন কমোডিটির এগেইনস্টে কত লো মানে মার্জিন নেবে, মানে ইন্টারেস্ট রেট হবে। ডিসক্রিমিনেটরি ইন্টারেস্ট রেট, কিছু কিছু সেক্টরস, উইকার সেক্টরস এর জন্য কম ইন্টারেস্ট রেটে লোন দেয়া, ইজি ইন্টারেস্ট রেটে লোন দেয়া, এগুলো আরবিআই ডিসাইড করে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে হলো কিছু কিছু ডিরেক্টিভস এবং মোরাল পারসুয়েশন করে, ঠিক আছে? যে তোমরা কিছু কিছু ফেয়ার ক্রেডিট পলিসিস ফলো করো, কিছু কিছু ডিরেক্ট অ্যাকশন আরবিআই নেয়। তার মানে আমরা দেখতে পারলাম ক্রেডিটটাকে ইনফ্লুয়েন্স করে স্পেসিফিক সেক্টরস এর জন্য, এবং মার্জিন রেটস গুলো ডিসাইড করে, ইন্টারেস্ট রেটস গুলো ডিসাইড করে, এগুলোই হচ্ছিল সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, ঠিক আছে? আচ্ছা, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল করে কেন? হঠাৎ ধরো কেউ একজন ব্যাংকের থেকে, কোনো একটা ব্যাংক থেকে সে লোন চায়, যেরকম নীরব মোদি কি করতে লোন চায়, স্পেকুলেটিভ হোর্ডিং অর ব্ল্যাক মার্কেটিং, হোর্ডিং অথবা ব্ল্যাক মার্কেটিং এর জন্য তারা লোন নেয়, এবং ব্যাংক লোভে পড়ে যে তার প্রিভিয়াস হিস্ট্রিতে এতগুলো লোন গেছে, করাপশন থাকতে পারে ব্যাংকে, বিভিন্ন রকম থাকতে পারে। সো সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল থেকে আরবিআই পলিসি বলে দেয় যে ভাই, ব্যাংকে বলে দেয় তুমি এই নীরব মোদি যে সেক্টরস গুলো ছিল, ডায়মন্ড কাটিং অ্যান্ড পলিশিং, ওইখানে যদি তুমি মানে ধরে নাও 20 লাখ টাকার উপর একটা এন্টিটিকে লোন দিতে চাও, তাহলে তোমার আমার রেগুলেটরি ফ্রেমওয়ার্কের পারমিশন নিতে হবে, অথবা ডায়মন্ড ইম্পোর্টের ক্ষেত্রে যে ইয়েগুলো আছে, মানে কোম্পানিজ গুলো আছে, তাদেরকে তুমি লোন দিতে পারবে না, বন্ধই করে দিল ওই সেক্টর, ঠিক আছে? সো আরবিআই মাইট এইম টু কার্ভ লেন্ডিং ফর স্পেকুলেটিভ অ্যাক্টিভিটিস ফর হোর্ডিং, কেউ ব্ল্যাক মার্কেটিং করতে চাইছে, ঠিক আছে? আবার অন্যদিকে আরবিআই এই কোনো ব্যাংকে বলতে পারে যে এগ্রিকালচারাল ক্রেডিটটা তুমি গত বছর দিয়েছিলে 1,000 কোটি টাকা, এবছর সেটা বাড়িয়ে 1,200 কোটি টাকা করে দাও। এগ্রিকালচারাল ক্রেডিটের মধ্যেও আরবিআই বলে দিতে পারে যে এক্সপোর্ট আইটেমের জন্য কার্ডামাম, ইয়ে আবার কিছু শিল্প বলে দিতে পারে, এগ্রিকালচারাল ইনপুটস কিছু কিছু দিতে পারে, স্যাফরন, কার্ডামাম, যেগুলো এক্সপোর্ট কমোডিটিস, সেইগুলোর যারা লোন নিতে চায় তাদের ইন্টারেস্ট রেটটা কম করে দাও, এবং সেখানে লোন অ্যামাউন্টটা বাড়িয়ে দাও। এই টাইপের পলিসি ডিসিশনস গুলো কিন্তু আরবিআই বলতে পারে। এই সেক্টরাল সেক্টরস গুলোকে সিলেক্ট করার জন্যই এই নামটা হয়েছে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল।
মাথায় থাকবে? এইবার আমরা এই কোশ্চেনটায় যাই। তোমরা এই 8 নম্বরের কোশ্চেনটা তৈরি করো তো, বলো তো। সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল ইউজ কেন করে আরবিআই? টু control credit on to control credit on hoarding of goods and short supply speculation in market, এক্ষুনি পড়লাম, তাই না? আচ্ছা, 2023-এর আরেকটি প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন দেখো, মেইনস 2023-এ এসেছিল, আরবিআই ইস্যুস কারেন্সি নোটস মেইনটেইনিং। আরবিআই কি মেনটেন করে কারেন্সি নোটস প্রিন্ট করে? ভেরি গুড। গোল্ড অ্যান্ড, আচ্ছা একটু নিচে করে দিই, দেখা যাচ্ছে এবার সব অপশন? আরেকটু তো নিচে হচ্ছে না, তাহলে আমি এরকম, এবার দেখতে পাচ্ছ তো? এবার বলো। প্রথমটা বলেছে খালি গোল্ড, সেকেন্ডটা বলেছে রুপি কয়েন আর ফরেন এক্সচেঞ্জ, থার্ডটা বলেছে গোল্ড আর ফরেন এক্সচেঞ্জ, লাস্টটা বলেছে বিলস অফ এক্সচেঞ্জ আর প্রমিসারি নোটস। এটা হচ্ছিল গোল্ড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এইটা মিনিমাম রিজার্ভ, কত টাকার রিজার্ভ আমরা দেখেছিলাম, 200 কোটি টাকার রিজার্ভ রেখে এই নোটস অ্যান্ড কারেন্সি গুলো আরবিআই প্রিন্টিং করে, একটু আগেই তো দেখলাম, তাই না? আচ্ছা, 10 নম্বর প্রশ্নটা এইখানে দেখো, 10 নম্বর একটি প্রশ্ন রয়েছে, বলেছে মেইন রোল অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি? একটু আগে পড়েছিলাম যে ভারতবর্ষের ফিনান্সিয়াল স্টেবিলিটিটাকে এনশিওর করা, এটাই আমাদের আরবিআই এর মেইন রোল, তাই না? আচ্ছা, সো এইরকম ভাবে এখানে অনেকগুলো প্রশ্ন তোমার এখানে রয়েছে। আমরা আরবিআই এর ফাংশনস এর পর কয়েকটি জিনিস আছে। আরবিআই কিছু কিছু পাবলিকেশন করে, কিছু কিছু জার্নালস পাবলিশ, মানে রিপোর্টস পাবলিশ, তার মধ্যে থেকে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট এবং মনিটারি পলিসি রিপোর্ট, এই রিপোর্টস গুলো কিন্তু আরবিআই পাবলিশ করে। এবং ফরেন এক্সচেঞ্জ রিপোর্ট কিন্তু হাফ ইয়ারলি আরবিআই পাবলিশ করে। এই টাইপের রিপোর্টের মধ্যে থেকে আজ পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি, কিন্তু আসবে না সেটাও কিন্তু নয়। মেইন দুটো রিপোর্ট, 1 নম্বর আর 2 নম্বর, এই দুটো কিন্তু একটু মাথায় রাখতে হবে তোমাদের। হঠাৎ করে জিজ্ঞেস করে দিতে পারে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট অফ ইন্ডিয়া কোন সংস্থা পাবলিশ করে, ঠিক আছে? ফিনান্স মিনিস্ট্রি নয়, ইট ইজ আরবিআই। আচ্ছা, নেক্সট হচ্ছিল আরবিআই ইনকাম আর এক্সপেন্ডিচার গুলো কি কি। এখানে ইনকাম আর এক্সপেন্ডিচার গুলো রেখা রয়েছে, এখানেও থেকেও প্রশ্ন কিচ্ছু আসেনি, তাও তোমরা জেনে রাখো যে মেইন হচ্ছে হলো ফরেন এক্সচেঞ্জ বেচে পয়সা আছে, গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং বন্ডস বেচে তার থেকে পয়সা তোলে, ঠিক আছে? আচ্ছা, আম, বিভিন্ন ব্যাংকে যে লেন্ডিং করে সেই লেন্ডিং এর রেপো রেটস গুলো, ইন্টারেস্ট গুলো আরবিআই পায়, ঠিক আছে? কিছু ম্যানেজমেন্ট কমিশন পায় গভর্নমেন্টের থেকে, গভর্নমেন্টের অ্যাকাউন্টস গুলো হ্যান্ডেল করে বা ওপেন মার্কেট অপারেশনস গুলো করে বলে। আরবিআই এর এক্সপেন্ডিচার গুলো কি কি? কারেন্সি নোটস প্রিন্টিং করতে সেই এক্সপেন্ডিচার গুলো হয়, ঠিক আছে? আচ্ছা, কারেন্সি নোটস এর প্রিন্টিং করতে আহ, একটা টার্ম আছে, এবার ইউপিএসসি তে এসছিল, কয়েন সার্চ, ঠিক আছে? এই টার্মটা আমি ইনক্লুড করতে ভুলে গেছি, এই টার্মটা আমি ইনক্লুড করে দাও। মানে কারেন্সি নোটস বেচে, ধরে নাও কারেন্সিটা তোমার 100 টাকার একটি পেপার নোট, এটা তৈরি করতে আরবিআই এর হয়তো 4 টাকা খরচ হয়েছে, এক্সাম্পল নিচ্ছি। বাকি যে 96 টাকা নতুন আসলো মার্কেটে, এই 96 টাকাটা কি, মানে কোথায় যায়? মানে মার্কেটে তো তুমি ছেড়ে দিলে 96 টাকার একটা নোট, ঠিক আছে? কিন্তু এর থেকে একটা পোর্শন প্রফিটও করে আরবিআই, সেই প্রফিটটার নাম হচ্ছিল কয়েন সার্চ। আমি পরবর্তী মানে ইয়েতে পারলে আমি বুঝিয়ে দেবো। এই কয়েন সার্চটা নিয়ে এবার ইউপিএসসি তে একটা প্রশ্ন এসেছিল, হ্যাঁ? আচ্ছা, আরবিআই নিজের এক্সপেন্স গুলো দেয়, ঠিক আছে? আরবিআই বিভিন্ন ব্যাংকে, ব্যাংকের বিহাফে যে মানে ইয়েগুলো করে, ট্রানজাকশন গুলো করে, পার্টিকুলারলি এই গভর্নমেন্ট সিকিউরিটি গুলো বেচে কেনে, তার কমিশন ফমিশন গুলো প্রাইমারি ডিলার্স থ্রু দিয়ে ট্রানজাকশনস গুলো হয়,
তার কমিশনস গুলো অ্যাজ এ এক্সপেন্ডিচার আরবিআই দেয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কনসেপ্ট আছে হচ্ছিল আরবিআই সারপ্লাস। না না, কোনো বইতে পাবে না ভাই এগুলো। এগুলো বইতে নেই, এগুলো এক্সামে এসছে বলে এইগুলো কনসেপ্ট গুলো দেয়া আছে। জানি না গো, আমি বাংলা বই দেখিনি, বাংলা বই আমি দেখিনি, বাট ইংরেজি বইগুলোতে নেই এগুলো। হুম। আচ্ছা, আরবিআই নীতিন স্যারের বইতে একটু অল্প দু একটা লাইন অনেক কনসেপ্ট গুলোর আছে, বাট এত এক্সটেন্সিভলি বোঝানো নেই। তুমি নোটসটা দেখে পড়ো না, কি অসুবিধা আছে? হ্যাঁ, আরবিআই সারপ্লাস মানে কি, আরবিআই যত টাকা ইনকাম করে তার 1/7 আরবিআই এর খরচ হয়, বাকি টাকাটা হচ্ছিল আরবিআই এর সারপ্লাস। ঠিক আছে? এবং আরবিআই কিছু টাকা নিজের ইকুইটি এই যে প্রফিটটা করে 6 টাকা, এই 6 টাকার মধ্যে কিছু টাকা নিজের ইকুইটি ক্যাপিটালে ঢুকিয়ে নেয়। ঠিক আছে? যে 6 টাকার মধ্যে 2 টাকা আমি ইকুইটি ক্যাপিটালে, আরবিআই এর তো একটা বোর্ড আছে, সেখানে ইকুইটি ক্যাপিটালের মধ্যে ঢুকিয়ে দিল, কি 6 টাকার মধ্যে 1 টাকা ঢুকিয়ে দিল, ব্যালেন্স যে 4 টাকা থাকে এই 4 টাকা গভর্নমেন্টকে দিয়ে দেয়। ঠিক আছে? তার মানে প্রফিট সারপ্লাস অফ আরবিআই ইজ ট্রান্সফার্ড টু দ্য গভর্নমেন্ট। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আর কিছু তোমার এখানে পড়তে হবে না, হোয়াট ইজ আরবিআই সারপ্লাস, এইটুকুনি। এখানে আবার এটা আবার রিপিট হয়ে গেছে, এটা দেখার দরকার নেই, সেটাই মেন। আচ্ছা, লাস্ট স্লাইড মনে হয় আমার এটা, হ্যাঁ, কারেন্সি প্রিন্টিং ইজ দ্য লাস্ট স্লাইড। হ্যাঁ, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল আজকে। দু রকম কারেন্সি আমাদের প্রিন্ট হয়, একটা নোটস হয়, একটা কয়েন্স, তাই তো? আমাদের নোটস গুলো প্রিন্টিং করার 4টে প্রেস রয়েছে, মনে রাখবে। এই কারেন্সি নোটস গুলো এক্সেপ্ট 1 রুপি নোট, সেখানে ফিনান্স সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইন থাকে, আর বাকি নোটগুলোতে গভর্নর অফ আরবিআই এর কিন্তু সাইন থাকে। ঠিক আছে? 4টে প্রিন্টিং প্রেস আছে, তার মধ্যে আমাদের মেদিনীপুরে শালবনীতে একটি প্রিন্টিং প্রেস আছে। ঠিক আছে? আচ্ছা, এবং 10,000 টাকা অবধি কারেন্সি নোটস ছাপতে পারে। এইটা হচ্ছিল প্রত্যেকটা নোটে গভর্নর অফ আরবিআই এর সিগনেচার থাকে, এক্সেপ্ট 1 রুপি নোট যেখানে ফিনান্স সেক্রেটারি সব সিগনেচার থাকে। কয়েন্স এর ব্যাপারে আমি কি জানতে পারি? কয়েন্স 4টে কয়েন্স, তার মধ্যে একটা মিন্ট আছে আমাদের আলিপুর কলকাতায়। ঠিক আছে? এবং এই প্রত্যেকটা মিন্টই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওনারশিপে। ঠিক আছে? SPMCIL এইটা হচ্ছিল মিন্টের ওনারশিপ। 1,000 টাকা অবধি কয়েন এরা ছাপতে পারে। ঠিক আছে? একটা হচ্ছিল 1906 সালের ব্রিটিশ আইন, ইন্ডিয়ান কয়েনেজ অ্যাক্ট 1906, এইটুকুনি তোমরা জেনে রাখো। এবং কয়েন্স আর মিন্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কয়েন্স আর সার্কুলেটেড বাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই কনসেপ্টটা কিন্তু কয়েন্স এর ব্যাপারে তোমাদের মনে রাখতে হবে। দেখো, এখানে দিয়েছে মেইনস 2018-17 হু মিন্টস দ্য কয়েন্স ইন ইন্ডিয়া। কয়েন্স ইন ইন্ডিয়া, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেই, মিনিস্ট্রি অফ ফিনান্স আছে, সো হবে মিনিস্ট্রি অফ ফিনান্স। আবার মেইনস 2016-তে এসেছিল হু ইস্যুস মেটালিক কয়েন্স ইন ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে? মাথায় রাখবে, এটা কিন্তু অনেকে রিজার্ভ ব্যাংক করে দেয়। সো উই হ্যাভ কমপ্লিটেড ফ্রেন্ডস দ্য ফার্স্ট পার্ট। প্রথম পার্টটি আমরা কমপ্লিট করে ফেলেছি। জাস্ট হোল্ড অন। ফার্স্ট পার্ট উই হ্যাভ কমপ্লিটেড, এই পার্টটা কিন্তু আমরা টোটালি কমপ্লিট করে ফেললাম। আমি দেখছি সামনের সপ্তাহে একটা ক্লাস এই পার্টের রাখবো, এবং কোশ্চেন ব্যাংকটা 2-3 দিন সময় লাগবে, আরো কিছু কোশ্চেন আমাদের যোগ করতে হবে, কিছু পেন্ডিং আছে। সো এই ক্লাসটার পরে কিন্তু এই কোশ্চেন ব্যাংকগুলো এন্টায়ারলি তোমরা পেয়ে যাবে। আগের দুটো ক্লাসের যে কোশ্চেন ব্যাংকটা পেন্ডিং আছে সেটা কিন্তু উইদিন, মানে আরেকটা ক্লাস বাকি আছে সেটা, মানে ইনফ্লেশনের, সেই ক্লাসটা আমি ভাবছি একটা রেকর্ডেড ক্লাসই তোমাদেরকে দিয়ে দেবো, লাস্ট ক্লাসটা। 3টে ক্লাস প্লাস ইনফ্লেশনের কোশ্চেন ব্যাংকটা বাকি আছে, সেইটাও কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট সপ্তাহে। নেক্সট সপ্তাহে শিডিউলে দেখছি কটা ক্লাস আছে, তার মধ্যেই একটা দুটো ক্লাস এদিক ওদিক করে আমাদের অ্যাডজাস্ট করে ইকোনমির পেন্ডিং ক্লাসগুলো করে নিতে হবে। থ্যাংকস ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। গুড নাইট।